নমস্কার। আমার আজকের অতিথি তিনি ইতিমধ্যেই একটা হট সিটে বসে আছেন। সুতরাং তার পরিচয় আমি আর দীর্ঘায়িত করছি না। তার নাম সুব্রত গুপ্ত। আপনারা জানেন বেঙ্গল ক্যাডারের আইএএস অফিসার। তিনি বহু দায়িত্বে ছিলেন, শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সচিব হিসেবে অবসর নিয়েছেন। কিন্তু তার সারা কর্মজীবনে যত পাদপ্রদীপের আলো তার উপরে গিয়ে পড়েছে, আমার ধারণা এই নির্বাচন কমিশনের উপদেষ্টার আসনে বসার পর গত কয়েক মাসে তার চাইতে কয়েক সহস্র গুণ বেশি তিনি পাদপ্রদীপের তলায় এসছেন। একদিকে তো আমাদের রানিমা কখনো নাম করে কখনো নাম না করে যা মুখে আসে তাই বলেছেন। অন্যদিকে মনোজ আগরওয়ালের পরে হি ইজ দ্য বিজিয়েস্ট ম্যান অ্যান্ড পারহ্যাপস দ্য মোস্ট এফিশিয়েন্ট পারসন। এই ইলেকশন কমিশনের যে যাবতীয় মেস, সেটাকে একটা মেথডের মধ্যে নিয়ে আসার জন্য তিনি খুবই সক্রিয়। এবং যদি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা লেভেল প্লেইং গ্রাউন্ডে ভোটটা সম্পন্ন হয়, তাহলে মাচ অফ দ্য ক্রেডিট শুড গো টু হিম। তার নাম সুব্রত গুপ্ত। থ্যাংক ইউ, আপনি রাজি হলেন আসতে। প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু চর্চা করি, কেননা আপনি খড়গপুর আইআইটির ছাত্র। সেখান থেকেই আমরা শুরু করি। আপনি আইআইটি তে গেছিলেন, বিটেক করেছেন, এমটেক করেছেন, পিএইচডি করে, একটু বলুন না ওই গল্পটা। আমি 1983 সালে আইআইটি খড়গপুরে জয়েন করি। 83 থেকে 87 বিটেক করি ইলেকট্রনিক্সে। তারপরে আমার যারা সহপাঠী ছিল বেশিরভাগ আমাদের দপ্তরের, তারা বেশিরভাগই আমেরিকা বা ইউকে ইত্যাদি চলে যায়। সেটাই তখন রেওয়াজ ছিল। আমার সেরকম খুব একটা ইচ্ছে ছিল না। আর তার মধ্যে আমাদের একজন শিক্ষক ছিলেন, প্রফেসর ছিলেন, তিনি অত্যন্ত ভালো পড়াতেন ইলেকট্রোম্যাগনেটিক্স, প্রফেসর বিএন দাস। তো মূলত ওনারই উৎসাহে আমি ওখানে মাস্টার্স কোর্স জয়েন করি। মাস্টার্স কোর্স করার সময় আইআইটি খড়গপুরের মাইক্রোওয়েভ অ্যান্ড রেডার ইঞ্জিনিয়ারিং সেন্টারে ওরা প্রয়াত ডক্টর এপিজে আব্দুল কালামের একটা তখন প্রজেক্ট খুব নাম করেছিল, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রজেক্ট, যাতে ভারত তার নিজস্ব মিসাইল সিস্টেম তৈরি করতে পারে। সেই প্রজেক্টের একটা অংশ তারা আইআইটি খড়গপুরকে দিয়েছিল করার জন্য। তো ওই প্রজেক্টের ওই অংশে আমি কাজ শুরু করি এমটেক করার সময়। এমটেক আমার শেষ হয়ে যায় 1988 সালের শেষে। সেই সময় আমার গাইড আমাকে বলেন যে তোমার যতটা কাজ হয়েছে এটা আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারলেই তুমি পিএইচডি পেতে পারো, তো তুমি পিএইচডি জয়েন করে যাও। তো আমারও সেরকম খুব একটা বিরাট ইচ্ছে ছিল না যে তক্ষুনি চাকরিতে ঢোকার। তো আমি তখন পিএইচডি জয়েন করি এবং পিএইচডির কাজ মানে পড়াশোনা শুরু করি। তারপরে তো পিএইচডি তো শেষ করলেন 98 সালে এসে। সুতরাং এই যে ব্রোকেন জার্নি, এটা কীরকম ছিল? এটা আসলে যেটা হলো যে 1990 সালে আমি পিএইচডি করতে করতে আমার আমাদেরই হোস্টেলে থাকতো আরেকটি ছাত্র, আমারই দুটো ঘর পরে, সে আমাকে বলল যে চলো আমরা সিভিল সার্ভিস লিখি, পরীক্ষাটা দিই। আমিও কিছুটা হয়তো হতাশ হয়েছিলাম কাজ করতে করতে, কেননা যে আমার দুজন গাইড ছিল পিএইচডি। তো একজন যিনি কম বয়সী গাইড ছিলেন, তিনি আমাকে অনেক নতুন নতুন যেসব প্রযুক্তি সেগুলোর ওপর কাজ করতে বলতেন, আমিও সেগুলো করতাম। তো তিনি হঠাৎ ইউএসএ চলে যান। তো এটাই আমার কাজেরও কিছুটা ব্যাঘাত হয়, আমার উৎসাহ কিছুটা কমে। আর এর সাথেই সহপাঠী সে বলল যে চলো লেখা যাক। তো আমি ওই খুব যে সিরিয়াসলি লিখেছিলাম তা নয়, কিন্তু করেছিলাম। দিনের বেলা কিছুটা প্রিপারেশন করতে পারতাম, রাত্রিবেলা পিএইচডির কাজ করতাম। এই করতে করতে পরীক্ষা দিয়ে যখন কোয়ালিফাই করলাম, কোন ইয়ারে দিলেন? 1989 সালে। তারপরে 1990 সালে যখন কোয়ালিফাই করলাম, তখন আইআইটি আমাকে বলল যে তোমার তো পিএইচডি
কাজ হয়তো হয়ে থাকতে পারে সম্পূর্ণ, কিন্তু তোমার যে মিনিমাম 2 বছর থাকার কথা সেইটা সম্পূর্ণ হয়নি তোমার পিএইচডিতে। সেই জন্য তোমাকে 3 মাস আরও এসে থাকতে হবে। এই ছুটি পেতে আমার 6 বছর লেগে গেল সার্ভিস জয়েন করে। তো আমি জয়েন করে তারপর যখন উত্তর 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কাজ করছিলাম, সেই সময় জেলাশাসক তো আপনি ফার্স্ট চান্সেই আইএস ক্র্যাক করেন হ্যাঁ আইএস করলাম, তারপরে এবং নিজের ক্যাডারেই আসেন। নিজের ক্যাডারেই আসি। তখন কি আপনাদের চয়েসের ব্যাপার ছিল না ওই কম্পালসারি? হোম স্টেট অপশন একটা দেওয়া যেত, আর একটা দেওয়া যেত আহ, আহ, মানে নন হোম স্টেট। তো আমি হোম স্টেট অপশন দিয়েছিলাম। তখন একটা বেশ জটিল একটা ওই কাডার অ্যালটমেন্টের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাতে আমি পশ্চিমবঙ্গ পাই। এবং তারপরে কোন কোন জেলায় কাজ করেছেন? শুরু করেছেন অ্যাজ এসডিও? হ্যাঁ, প্রথমে প্রবেশনার হিসেবে ছিলাম মেদিনীপুরে, অবিভক্ত মেদিনীপুর। তারপরে প্রথম সাবস্ট্যান্টিভ পোস্টিং হলো এসডিও শ্রীরামপুর। এসডিও শ্রীরামপুর থেকে আমি এলাম আন্ডার সেক্রেটারি হোম, যেটা রাইটার্স বিল্ডিংয়ে যার অফিস ছিল। আন্ডার সেক্রেটারি হোমের পরে আমি গেলাম অতিরিক্ত জেলাশাসক উত্তর 24 পরগনা। তারপরে আমি এলাম জয়েন্ট সেক্রেটারি ফিনান্স বাজেট। তারপরে ওখান থেকে আমি গেলাম বদলি হয়ে জেলাশাসক জলপাইগুড়ি। তারপরে আমি জলপাইগুড়ি থেকে এলাম জেলাশাসক বর্ধমান। এখান থেকে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ওই কলম্বো প্ল্যানে সিলেক্ট করলো, আমি ইউনিভার্সিটি অফ বার্মিংহামে এমবিএ করতে গেলাম। সেটা 2006 সালে। 2007 সালে ফেরত এসে তারপর আমি ডাব্লিউবিআইডিসিতে প্রথমে এক্সিকিউটিভ ডিরেক্টর, পরে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পোস্টেড হই। সেটা তো সেই ফেজটা তো আমরা জানি, এবং সেই ফেজটা অকারণে এখন আবার দিদিমণি রিসার্ফেস করছেন, অ্যাজ ইফ ইউ আর দ্য ব্ল্যাক শিপ ফর দ্য সিঙ্গুর কী বলে মিসহ্যাপ। তো আপনি তো কখনো নিজেকে ডিফেন্ড করে এ ব্যাপারে কিছু বলেননি, বাট সে আই এম রেজিং দিস ম্যাটার বিকজ আই ওয়াজ ডিপলি ইনভলভড ফ্রম আউটসাইড। তা আজকে ফর ওয়ান্স আপনি এটা ক্ল্যারিফাই করুন তো বাঙালির কাছে, যে হোয়াট কাইন্ড অফ মিসচিফ ইউ অ্যাকচুয়ালি কমিটেড। দেখুন, যখন যে সরকার থাকে সেই সরকারের নীতি মানে সেটাকে বাস্তবায়িত করা অফিসারদের কাজ হয়। আমি যে সময় ইংল্যান্ড থেকে ফেরত আসি, সেই সময় আমার প্রথম পোস্টিং হয় অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এবং সেই সময় সবচেয়ে বড়, তখন কি মাথার উপর সোমনাথ দা আছেন? না, তখন নিরুপম সেন হচ্ছেন নিরুপম চেয়ারম্যান, সেন, হ্যাঁ। সব্যসাচী সেন প্রিন্সিপাল সেক্রেটারি, আর ম্যানেজিং ডিরেক্টর ডাব্লিউবিআইডিসি সম্ভবত এমভি রাও ছিলেন। ওকে। এবং আমি যখন জয়েন করি, আমি দেখি যে ইতিমধ্যেই সিঙ্গুরের যে জমি অধিগ্রহণ যেটা নিয়ে সমস্যা, সেটা সম্পূর্ণ হয়ে গেছে। জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়ে গেছে, টাটাদের সাথে এগ্রিমেন্ট সই করা হয়ে গেছে, টাটারা কাজকর্ম শুরু করে দিয়েছে, কিন্তু সেই কাজকর্ম করতে গিয়ে অনেক রকম অসুবিধা হচ্ছিল। তো আমাকে তখন ম্যানেজিং ডিরেক্টর, তদানীন্তন ম্যানেজিং ডিরেক্টর আমাকে দায়িত্ব দেন যে এখানে বৃষ্টি পড়লে প্রচুর জল জমে যায়, এদের কারখানা তৈরির ক্ষেত্রে অনেক অসুবিধে হচ্ছে, তো তুমি এই প্রজেক্টটা দেখো। তো সেই আমার সিঙ্গুর হচ্ছে একটা প্রজেক্ট যেটা আমি দেখতাম, আরও অনেক প্রজেক্ট ছিল সেগুলোও দেখতাম। তার মানে আপনি ইউ আর দ্য গভর্নমেন্টস নোডাল অফিসার ইন সিঙ্গুর? ইন সিঙ্গুর, হ্যাঁ, I was the government's nodal officer in Singur. So you had no role in land acquisition? You had ল্যান্ড অ্যাকুইজিশন করা বা ল্যান্ডটাকে মানে সিলেক্ট করা, পছন্দ করা, এইসব ব্যাপার আমার জয়েন করার অনেক আগেই হয়ে গেছিল। আমি জয়েন করার পর যেটা মূলত যে কাজটা আমাকে করতে হয়েছিল সেটা হচ্ছে ওখানকার পরিকাঠামো তৈরি করা, যাতে ফ্যাক্টরিটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হয়। ওকে। সুতরাং একটা তো ভুলভ্রান্তি কাটলো। দ্বিতীয় হচ্ছে কামিং স্মুথলি ইন টু ইয়োর প্রেজেন্ট জব। দেখুন, এবারের মতো একটা কন্ট্রোভার্সিয়াল বাংলার ভোট, এর আগে কন্ট্রোভার্সিয়াল হতো ফর ডিফারেন্ট রিজনস, বুথ ক্যাপচারিং, ইন্টিমিডেশন, যে শাসক দল তার একটা একাধিপত্য,
তার অনুগত আমলা বাহিনীকে দিয়ে, পুলিশকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া। এবার এটা একটা অসাধারণ ব্যঞ্জনা পেয়েছে বিকজ অফ দ্য প্রসেস, যেটা মানে ভোটের আগে আমরা দেখলাম, হুইচ ইজ SIR। আপনার কি মনে হয় যে ইন রেট্রোস্পেক্ট অর ইন হাইন্ডসাইট ইলেকশন কমিশন হ্যাজন্ট গুফড আপ? কোনো প্রসেসই মানে কখনো এটা বলা যাবে না যে সেটাই বেস্ট প্রসেস, কারণ আমরা প্রসেসের মধ্যে থেকেও অনেক কিছু দেখতে পাই যেটা দিয়ে ওই প্রসেসকে মানে রেট্রোস্পেকট্রোস্কোপে অনেক কিছু বলা যায় যে এটা এরমভাবে করলে আরও ভালো হতো। সুতরাং যে কোনো প্রসেসই আমরা, যে কোনো সরকারি প্রকল্প বা বেসরকারি প্রকল্প আমরা ভবিষ্যতে গিয়ে দেখে বলতে পারি যে আমরা এই কাজটা আরও ভালোভাবে করতে পারতাম। সুতরাং আমি সেইভাবে বলবো যে হ্যাঁ, কিছু কিছু জিনিস ছিল যেটা আরও হয়তো সিস্টেম্যাটিক্যালি করা সম্ভব হতো। সেটা যদি সেইভাবে পর্যালোচনা করে যদি আমরা নামতে পারতাম। এটাও মনে রাখতে হবে যে SIR প্রক্রিয়াটা মূলত সিইও অফিসের দায়িত্বে হচ্ছিল, জেলা শাসক ইত্যাদিদের লিডারশিপে, কিন্তু অবজারভার ইত্যাদি এরা অনেকটা পরে এসছেন। তার মধ্যে SIR এর অনেকগুলো কাজ ইতিমধ্যে হয়ে গেছিল। তো সেই জন্য আমরা কিছুটা মাঝপথে এসে ঢুকেছিলাম প্রসেসটার মধ্যে, এবং ঢোকার পরে ফিডব্যাকের উপর বেস করে অনেকগুলো কোর্স কারেকশন আমরা করতেও পেরেছিলাম SIR এ। তবে হ্যাঁ, যদি আমরা আরেকটু আগে আসতে পারতাম, একটু দূর থেকে প্রসেসটা দেখতে পারতাম, তাহলে হয়তো মানে প্রথমেই যদি আমরা প্রসেসটার সাথে যুক্ত হতে পারতাম, হয়তো কিছু কিছু জিনিস আরেকটু ভালোভাবে করা যেত। যেমন ধরুন যে এনিউমারেশন ফর্ম, যেটার উপর ভিত্তি করে পুরো কাজটা শুরু হয়েছিল। এনিউমারেশন ফর্ম প্রত্যেক ভোটারের কাছে বুথ লেভেল অফিসাররা পৌঁছে দিয়েছিলেন, 2 কপি করে, একই ফর্ম 2 কপি। কিন্তু বুথ লেভেল অফিসারদের কাছে নির্দেশ ছিল যে তারা কোনো রকম নথি সংগ্রহ করবেন না ভোটারের কাছ থেকে। যদিও নথি তারা পরীক্ষা করতে পারেন, কিন্তু নথি পরীক্ষা এতগুলো লোকের কাছ থেকে নিয়ে সেটা পরীক্ষা করা অনেক ক্ষেত্রেই বিএলওরা করে ওঠেননি। অনেক ক্ষেত্রেই ভোটাররা যা লিখে দিয়েছেন সেটাই তারা মেনে নিয়েছেন। এটার ফলে যেটা হয়েছে যে, তারপর আরেকটা জিনিসও হয়েছিল যে বুথ লেভেল অফিসার যে ধরনের কর্মচারীকে নিয়োগ করা উচিত ছিল, বেশ কিছু জেলায় তার ব্যতিক্রম হয়েছিল। যেমন কোনো কোনো ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী বা যাদের এই কাজে নিযুক্ত করার কথা নয় সেই ধরনের কর্মচারীকে নিযুক্ত করা হয়েছিল। সিভিক ভলান্টিয়ারও ছিল নাকি? না, সিভিক ভলান্টিয়ার আমাদের নজরে আসেনি। তবে তাতে যেটা আশা কর্মীরা ছিল, কোনো কোনো ক্ষেত্রে ছিল। এবং এটাই যেটা হয়েছিল যে এই যে মানে যারা এই কাজটা করেছিলেন তাদের মধ্যে অনেকেই খুব সড়গড় ছিলেন না মোবাইল ব্যবহার করা। এটা তো পুরোটাই কিছুটা অ্যাপ বেসড হয়েছিল, পুরো ডেটা কালেকশনটা অ্যাপ বেসড হয়েছিল। ভোটাররা ফর্ম ফিল আপ করে দিয়েছিল, তারপরে সেটা অ্যাপের মধ্যে সেই ডেটাটা ঢোকানো। কিন্তু যদি নির্দেশ থাকে সুস্পষ্ট যে বিএলওরা এনুমারেশন ফর্ম দেবে, সই করিয়ে একটা কপি ভোটারের কাছে রেখে চলে আসবে, তারপরে সেটা আপলোড করে দেবে সিস্টেম, তাহলে এর মধ্যে নথির প্রশ্ন আসে কোত্থেকে? নথির প্রশ্ন এই জন্য আসে যে ভোটার, এটা তো বেস ইলেকট্রাল রোল ধরা হয়েছিল 2002-এর রোল। হ্যাঁ, এবং 2002-এর রোলের সাথে 2002-এর রোলে যার নাম আছে সেই নামের সাথে আমার কীরকম, আমি কিভাবে যুক্ত হলাম, সেই বিষয়টা দেখার বিষয় ছিল। আর এছাড়াও আরেকটা ছিল, সেটা হচ্ছে যার 2002-এর সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আমি অন্য রাজ্য থেকে এসেছি, অন্য দেশ থেকে এসেছি, 2002-এ আমার কোনো আত্মীয় এখানে ভোটার ছিলেন না বা জন্মই হয়নি, এই সমস্ত কেসে তাদের জন্য কিছু স্পেসিফাইড নথি ছিল, 12টা নথি ছিল। পরবর্তীকালে সেই লিস্টটা বেড়ে বোধহয় 14 হয়েছিল। তো এই যে নথিগুলো যেহেতু সংগ্রহ করা হয়নি, ভোটার যা লিখে দিয়েছে সেটাকেই বিশ্বাস করে তার উপর কাজ হয়েছে। এবং তারপরে আরও একটা অভিযোগ সেই সময় অনেকবার এসছে যে কোনো কোনো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই, কোনো কোনো ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই বিএলওরা নিজেরা
ডেটা আপলোড না করে অন্য কাউকে দিয়েছেন, হয়তো বাড়ির কাউকে দিয়েছেন বা অন্য কারোর সাহায্য নিয়েছেন, এবং সেই সব আপলোড করার ক্ষেত্রে অনেক ভুল তথ্য আপলোড করা হয়েছে। কিন্তু এটা তাদের তো শুধু এনিউমারেশন ফর্ম আপলোড করার কথা। না, এনিউমারেশন ফর্ম আপলোড করবেন, এবং 2002-এর যে ব্যক্তির সাথে যে ক্ষেত্রে ম্যাপিং হচ্ছে, 2002-এর যার সাথে ম্যাপিং হচ্ছে, আমি যদি আমার বাবার সাথে ম্যাপিং করতে চাই, বা আমি যদি আমার ঠাকুরদার সাথে ম্যাপিং করতে চাই, বা মার সাথে ম্যাপিং করতে চাই, যার নাম 2002-এর রোলে আছে, তাহলে সেই ম্যাপিংটাও কিন্তু বিএলও করছে ওই অ্যাপের মাধ্যমে। এখন এই যে ম্যাপিংটা করছে, এটা কিন্তু আমার যে ক্লেম, আমার যে বক্তব্য তার উপর দাঁড়িয়ে করছে। সে কিন্তু কোনো দলিল নথি কোনো পরীক্ষা করছে না। সে কি 2002-এর ভোটার তালিকা নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, 2002-এর ভোটার তালিকা নিয়ে যাচ্ছে। তাছাড়া 2002-এর ভোটার তালিকা তার অ্যাপের মাধ্যমেও সে দেখতে পাবে অনলাইন। তাহলে কেন নিজের তাহলে ভোটার যা বলবে সেটাই বিশ্বাস করবে কেন? ধরুন আমি বললাম যে আমার বাবার নাম অমুক গুপ্ত, এবং তিনি অমুক জায়গায় অমুক রোলে আছেন, যেটা সঠিক নয়, কিন্তু সেই নামের এক ব্যক্তি আছে, রোলেও আছেন। বিএলও তো সেটা অ্যাকসেপ্ট করে নেবে, সে তো লিখে দেবে, কারণ আমি তো রোলে সই করে দিচ্ছি যে আমি যে তথ্য দিয়েছি আমি সত্যিকারের তথ্য দিয়েছি। এখানে তার ভেরিফিকেশনের বিষয়টা ছিল না, যার ফলে অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, কিন্তু এটা যে সবসময় ভোটাররা করেছে এরকমও নয়। অনেক সময় যেটা হয়েছে যে বিএলও তথ্য নিয়েছে, ফর্ম নিয়েছে, কিন্তু সে অন্য কাউকে দিয়েছে সেটাকে আপলোড করার জন্য, কারণ সে খুব বেশি সড়গড় নয়। এনুমারেশনের কাজটাও কি বিএল ওরা সাব কন্ট্রাক্ট দিয়েছে কাউকে কাউকে? আমার কাছে প্রমাণ নেই, কিন্তু পরবর্তীকালে যে ধরনের তথ্য আমরা পেয়েছি কম্পিউটার ডেটাবেস ঘেঁটে, তাতে মনে হচ্ছে যে বেশ কিছু জায়গায় হয়তো ইচ্ছাকৃতভাবেই কিছু ভুল করা হয়েছে। তো এই যে ধরুন আপনাদের 84,000 বুথ না কত বাংলায় এবার? হ্যাঁ, 85,000 মতো। 85,000 বিএলও রিক্রুটমেন্ট প্রসেসটা, এটা কিভাবে হয়? বিএলও কি প্রত্যেকটা, ধরুন এটা যদি এসআইআর না হয় শুধু ইন্টেন্সিভ হতো বা এমনি রুটিন রিভিশন হতো, তাহলে কি বিএলওদের অ্যাপয়েন্ট করতে হতো? হ্যাঁ, বিএলও বেশিরভাগ ক্ষেত্রেই আছে অলরেডি, মানে যারা প্রতি বছর কাজটা করেন সেই তারাই বিএলও। সেটা নর্মাল কোর্সে থাকেই, কিন্তু প্রতি বছরই কিছু কিছু লোক অবসর গ্রহণ করেন, কিছু লোক থাকেন না, বদলি হয়ে যান, তাদের জায়গায় নতুন লোককে আনতে হয়। এই যে এসআইআর করার ফলে যেটা হয়েছে যে প্রতিটি বুথ এলাকায় বিএলওকে অ্যাপয়েন্ট করতে হয়েছে স্পেশালি। আগে কি হতো? আগে যারা ছিল তাদের মধ্যে অনেকে কাজ করেছেন। না, তাদের কি বুথ ভিত্তিক হতো না? না, বুথ ভিত্তিকই হতো। ওকে। তো এই নিয়োগ করার সময় যে নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল কোন ধরনের কর্মচারীকে করা যাবে, স্কুল শিক্ষক ইত্যাদি, এই বা গভর্নমেন্ট স্টাফ যিনি ওই বুথ এলাকায় থাকেন, এই জিনিসটা অনেক ক্ষেত্রেই পালন করা হয়নি, অনেক ক্ষেত্রে পালন করা যায়নি, কারণ সেখানে হয়তো কোনো সরকারি কর্মচারী নেই বা কোনো। তার মানে আপনাদের তো একটা এক্সিস্টিং পুল ছিল। হ্যাঁ, পুল। ধরুন 2024-এ যারা বিএলও ছিল, তার অ্যাডিশনালি কত পার্সেন্টেজ নিতে হয়েছে? এইটা আমি সঠিক বলতে পারবো না, তবে খুব কম হবে না সংখ্যাটা, মানে 15-20? হ্যাঁ, 30% মতো হবে। ওকে, যাদের নতুন করে নিয়োগ করতে হয়েছে। ওকে, তারপর? তো এই যারা বিএলও এসছেন, তারা নতুন এসছেন, তাদের মধ্যে আমি যেটা বলছিলাম, তাদের ভেটিং আপ করার কোনো রাইট আপনাদের নেই? না, ভেটিং তো আমরা, এই কাজটা পুরোটাই হয়েছিল ইআরও যারা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। এটাও আবার আমাদের রাজ্যে একটা সমস্যা ছিল, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার সারা দেশেই মহকুমা শাসক বা তার সম পর্যায়ের অফিসার যারা, তারা হন। কিন্তু আমাদের রাজ্যে ওই 73-74 জন মহকুমা শাসক বাদ দিয়ে বাকি যারা ছিলেন অনেকেই ছিলেন খুব জুনিয়র র্যাঙ্কের। এরা প্রথমে ইআরও। আমাদের রাজ্যে কি এরকম 343টা বিডিও আছে, বাট বিডিও র্যাঙ্কের অফিসার? হ্যাঁ, তা আছে, সেটা আছে, সেটা আমি পরে আসছি, কারণ আমাদের রিটার্নিং অফিসারের ক্ষেত্রে তো সেটা করা হয়েছে। তো এই যে ইআরও যারা ছিলেন,
তাদের মধ্যে অনেকে যারা মহকুমা শাসক বা সেই রকম পদস্থ অফিসার, তারা প্রক্রিয়াটা ভালোভাবে জানতেন, অনেকবার করেছেন। আবার কিছু ছিলেন যারা হয়তো অতটা সড়গড় ছিলেন না বিষয়টা নিয়ে। তো সেরকম লোকও, সেরকম অফিসারও কয়েকজন, অনেকেই, কয়েকজন নয়, মানে 294 ইয়ারও দরকার, 294টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তার মধ্যে ধরুন আপনার 70-72 জন এরকম মহকুমা শাসক স্তরের, আর আরও হয়তো 30-35 জন ওই র্যাঙ্কের। বাকিরা যারা ছিলেন তারা ওই র্যাঙ্কের নন, অনেকেই জুনিয়র। তো অর্থাৎ তাদের সেই অভিজ্ঞতা নেই বা তাদের সেই কমান্ডও নেই অফিসের ওপর। এটা হয়েছিল এবং এরা সিলেক্ট করেছিলেন বিএলওদের। এই সিলেক্ট করার ক্ষেত্রে তদারকি করেছিলেন জেলা শাসকের দপ্তর। তো কিছু কিছু জেলা শাসকের দপ্তর কাজটা খুব ভালোভাবে করেছিল, খুব মনোযোগ দিয়ে করেছিল। সেখানে এই ধরনের বিএলও খুব বেশি নিয়োগ হয়নি যাদের সেই সিনিয়রিটি বা সেই ব্যাকগ্রাউন্ড নেই। ভালো কাজটা কোন জেলা শাসকরা করলেন? দেখুন, এটা জেলা পয়েন্ট আউট করা আমার ঠিক হবে না এখন, কিন্তু এটা ঠিকই যে কিছু জেলায়, পশ্চিমবঙ্গের যত জেলা আছে, হুম, আপনাকে আশ্বস্তিতে ফেলতে চাই না, তাহলে যদি শতাংশের হিসেবে হুম, what would be the percentage of districts যেখানে this went smoothly according to the rule book without any hassle? দেখুন, কম বেশি সমস্যা সব জেলাতেই হয়েছে, কিন্তু জেলা শাসকরা যে কাজটা করেছেন সেখানে এই যে বিএলওদের মানে সিলেকশনের কাজটা, এই কাজটা ধরুন 3 ভাগের 1 ভাগ জেলাতে সমস্যা তো হয়েছে। 1/3 is not a joke. সেটা হয়তো জেলা শাসকরা যে সবসময় জেনে বুঝে করেছেন এরকমও নয়। পরে যখন আমরা কাজটার মান দেখতে গেছি তখন দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো বেরিয়ে আসছে। ওকে, তারপর এখানে তো আরেকটা মেজর গুফা হলো। তো এই যে বিএলওরা ডকুমেন্ট দিল না, বেসড অন একজন ভোটার যা বললো সেটাকে বিশ্বাস করে তুলে দিল, বা নিজের ইচ্ছাকৃত তুলে দিল, সেটা তো একটা নিশ্চয়ই স্ক্রুটিনি স্টেজ আছে, আপনারা করেছেন, সেটা করেছে কারা? কিছু স্ক্রুটিনি জেলা স্তরে হয়েছে, কিছু স্ক্রুটিনি আমরাও ডেটাবেসে করেছি। কিন্তু এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে দিয়ে দুটো কাজ হয়েছে। একটা কাজ হচ্ছে যে যেহেতু বিএলওরা প্রত্যেকটি বাড়িতে গেছে, প্রত্যেকটি বাড়িতে এনিউমারেশন ফর্ম দিয়েছেন এবং প্রত্যেক বাড়ি থেকে সেটা সংগ্রহ করেছেন, যে সমস্ত জায়গা থেকে সংগ্রহ করা যায়নি এনিউমারেশন ফর্ম, সেই সব ক্ষেত্রে দেখা গেছে আইদার সেই ভোটার মৃত বা স্থানান্তরিত বা অনুপস্থিত, বা তারা অন্য কোথাও ভোটার হিসেবে রেজিস্টার্ড আছেন, ডুপ্লিকেট, অর্থাৎ এএসডিডি যে লিস্টটা করে। এই সব করার পরে, এই পুরো প্রসেসটা হওয়ার পরে আমাদের একটা এএসডিডি লিস্ট তৈরি হয়েছে প্রতিটি বুথে। আর তার সাথে আপনার একটা লিস্ট তৈরি হয়েছে যেখানে ভোটাররা আছেন এবং তারা ম্যাপড হয়েছেন। আরেকটা লিস্ট আছে যেখানে ভোটার আছেন বা ভোটার বলে ক্লেম করছেন যারা, তারা আছেন, কিন্তু তারা ম্যাপড নন, 2002-এর সাথে তাদের কোনো লিঙ্কেজ নেই। তাহলে 3 রকম হলো। একটা হলো এএসডিডি যারা বাদ পড়লো, একটা হলো সেই সংখ্যাটা 58 লাখ, সেই সংখ্যাটা 58 লাখ। আর এখানে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে এএসডিডি লিস্টের কেসে আমরা যে নির্দেশটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে যেহেতু এএসডিডি লিস্টে ভুল হতেই পারে, সেই জন্য আরেকটা অতিরিক্ত একটা কেয়ার নেওয়া হয়েছিল। সেটা হচ্ছে প্রত্যেক বুথ লেভেল অফিসার তার বিএলএ, মানে অর্থাৎ যারা বুথ লেভেল যে অ্যাসিস্ট্যান্ট, যেটা রাজনৈতিক দল যাকে মনোনীত করেছেন, তাদের নিয়ে একটা মিটিং করবেন বুথ ভিত্তিক। সেখানে সেই লিস্টটা দেখানো হবে যে এই লিস্ট আমরা পেয়েছি, এই হচ্ছে এএসডিডি, আপনাদের কারোর কোনো আপত্তি থাকলে জানান। এবং সেই মিটিংয়ের মিনিটস করে সেটাকে সবাই স্বাক্ষর করার কথা। কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ স্বাক্ষর করেনি, এটা ঠিকই, কিন্তু এই মিটিংটা প্রায় সব জায়গায় হয়েছে। সেই মিটিংয়ের ফটো এবং সেই মিটিংয়ের মিনিটস ওই অ্যাপের মাধ্যমেই পুরো সিস্টেমের মধ্যে তুলে দেওয়া হয়েছে। মানে 84,000 বুথেই হয়েছে এটা? এটা 84,000 বুথেই। And all participating political parties were present? Those who participated, they were present. ওকে, তো এখানে কি কোনো রকম ডেলিবারেটলি না যাওয়ার বা ওয়ান পার্টি চুজিং টু অ্যাবস্টেন এরকম কোনো
ঘটনা ঘটেছে? কিছু কিছু হ্যাঁ, দু একটি রাজনৈতিক দল বলেছিল যে আমরা মিটিং অ্যাটেন্ড করব কিন্তু মিনিট সই করব না। তাদের মধ্যে অনেকে মিটিং অ্যাটেন্ড করেছেন, অনেকে মিটিংয়ে সই করেছেন, আবার অনেকে সই করেনওনি, এরকমও আছে। কিন্তু সই করুন বা না করুন, এই মিটিংয়ের ছবি কিন্তু সিস্টেমে আপলোড করা হয়েছিল। 84,000। 84,000 ওকে, তারপর এটা তো গেল এসডিডি হয়ে গেল। এএসডি হয়ে গেল। এবার এটা 16ই ডিসেম্বর তার পাবলিশ হলো। বেসিসে আপনারা খসড়া তালিকা বের খসড়া করলেন। তালিকা খসড়া তালিকা বেরোলো এবং এটার লক্ষ্য ছিল যে খসড়া তালিকা যে 1 মাস থাকবে, তার মধ্যে যদি কেউ দেখেন যে তার নাম বাদ পড়ে গেছে খসড়া তালিকায়, অথবা নাম ভুল উঠেছে, বা এমন কোনো লোকের নাম উঠেছে যা থাকার কথা নয়, তিনি মৃত বা অন্য জায়গায় চলে গেছেন, সেই অবজেকশন তিনি দিতে পারবেন ওই 1 মাসের মধ্যে। এবং অবজেকশন দিলে সেটার মানে হিয়ারিং হয়ে সেটার ফাইনাল লিস্ট বেরোবে। এই ছিল প্ল্যান। কিন্তু যেটা দাঁড়ালো, ওই যে আমি যেটা আগে বলছিলাম, যে এই যে ম্যাপিংটা হয়েছে মূলত ভোটারদের নিজেদের মানে স্টেটমেন্টের ওপর ভিত্তি করে, এবং এই ম্যাপিংয়ের ক্ষেত্রে বিএলওরা একটা বড় রোল প্লে করেছে, কিন্তু বিএলওরা সবসময় যে নিজেরা করেছে এটাও মনে হচ্ছে না। তার ফলে যে ভুলগুলো ঢুকে গেছিল রোলে, সেটা কিন্তু যেহেতু এটা কম্পিউটারাইজ ডেটাবেস, এর থেকে এই ডেটাবেস পরীক্ষা করেই পাওয়া গেল। যেমন ধরুন বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেল ভোটার লিস্টে, তখন নির্বাচন খসড়া লিস্টে খসড়া লিস্টে তখন নির্বাচন কমিশন বলল যে এই অসঙ্গতিগুলো যেগুলো আছে এগুলো আরও কাছ থেকে পরীক্ষা করা দরকার, এবং এই সমস্ত ক্ষেত্রে যাদের নাম আছে বা যাদের নামের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যায়, নামের ক্ষেত্রে না, মানে যাদের এগেনস্টে কোনো না কোনো অসঙ্গতি পাওয়া যাচ্ছে, তাদের একটা সুযোগ দেওয়া উচিত। তারা এসে তাদের দলিল ইত্যাদি দেখাবেন, কাগজপত্র দেখাবেন, এবং সেই কাগজপত্রের উপর ভিত্তি করে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা সিদ্ধান্ত নেবেন যে তার এন্ট্রি ঠিক আছে কি ঠিক নেই। তো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড লজিক্যাল ডিসক্রিমিনেশন। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি। কারণ ওর মধ্যে ওই যে 31 লক্ষ 32 লক্ষ যে নাম ছিল যারা আনম্যাপড, তাদের ক্ষেত্রে যেটা ছিল সেটা মোটামুটি সোজা বিষয়। সেই 31 বা 32 লক্ষ ব্যক্তি এসে তাদের যে 12টা, পরবর্তীকালে 14টার যে ডকুমেন্ট, হ্যাঁ, আমি ওই যেটার মধ্যে ছিলাম। হ্যাঁ, তো ওই ডকুমেন্ট দিয়ে, আপনি তো গেছেন, আপনার তো অভিজ্ঞতা আছে কি হয়েছিল, তো সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে নামগুলো এন্ট্রি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যারা ডকুমেন্ট দিতে পারেননি তাদের নাম এন্ট্রি হয়নি। ওকে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে যাদের আপাত দৃষ্টিতে তারা ম্যাপড, কিন্তু ম্যাপিং নিয়েই প্রশ্ন আছে। ম্যাপিংটা প্রশ্নের মধ্যে পড়ছে তার কারণ ওদের ক্ষেত্রে একটা অসঙ্গতি কোনো না কোনোভাবে ডেটাবেস থেকে পাওয়া গেছে। কি ধরনের? একটা অসঙ্গতি আমি বলবো যে সেটা ঠিক অসঙ্গতি নয়, সেটা ওই আমি বলছিলাম যে আমরা পরবর্তীকালে পেছনে তাকিয়ে দেখে বলতে পারি যে এটা আরও ইমপ্রুভ করা যেত। যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে বাঙালি নাম, কেউ লেখেন ব্যানার্জি, তার বাবার নাম ব্যানার্জি ছিল, এখন তিনি বন্দ্যোপাধ্যায় লেখেন, এটা একটা অসঙ্গতি হিসেবে এসছে। সিনহা, সিংহ, এরকম কিছু আছে। কিছু আছে যেটা 2002-এর রোলটা যেহেতু একটা ছবি ছিল, মানে পিকচার, সেটাকে ডেটাবেসে কনভার্ট করা হয়েছিল, সেই কনভার্সনে কিছু এরার হয়েছিল, সেই এরারের জন্য কিছু কিছু নামে অসঙ্গতি ছিল। এই ধরনের কিছু ছিল। কিন্তু এই কেসগুলো ওই হিয়ারিংয়ের ডকুমেন্টের উপর ভিত্তি করে খুব পরিষ্কারভাবে ঠিক করে দেওয়া যেত, বা হয়েছে, ঠিক হয়েছে। কিন্তু একটা ধরনের অসঙ্গতি ছিল যেটা মানে খুব সাধারণভাবে এটা সলভ করা সম্ভব নয়। যেমন ধরুন একজন ব্যক্তি তার বাবার সাথে লিঙ্ক করেছেন, মানে একজন ব্যক্তিকে তার বাবা বলে লিঙ্ক করেছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে বয়সের ফারাক হচ্ছে 15 বছরেরও কম, যেটা সম্ভব হয়তো বায়োলজিক্যালি, কিন্তু সেটা সাধারণভাবে এটা আমরা দেখি না। তো এই ধরনের কিছু অসঙ্গতি পাওয়া গেছে। কিছু অসঙ্গতি পাওয়া গেছে যেখানে ঠাকুরদার সাথে বয়সের ফারাক 40 বছর, বা বাবার সাথে বয়সের ফারাক 70 বছরের বেশি। আমি আপনার এখানে আস্তে আস্তে একটা ডেটা দেখছিলাম, যেখানে দিদিমার সাথে ম্যাপ করেছেন, দিদিমার সাথে বয়সের ফারাক 12 বছর। তো এই যে অসঙ্গতিগুলো হয়েছে, এই অসঙ্গতিগুলো হওয়ার একটা বড় কারণ হতে পারে যে বিএলও যখন ম্যাপিং করেছেন, যার সাথে ম্যাপিং করার কথা তার সাথে ম্যাপিং করেননি, কোনো একটা নামের সাথে ম্যাপিং করে দিয়েছেন,
বা বিএলওর হয়ে বিএলওকে সাহায্য করার জন্য যিনি করেছেন তিনি এই ভুলটা করে থাকতে পারেন। তার মানে দাঁড়াচ্ছে আপনারা যে একটা, আমি দু তিনটে ইয়েতে স্ট্যাটিস্টিক্সে একটু ক্ল্যারিটি চাইছি। এই যে বাজারে বলা হচ্ছে 1.5 কোটি লোকের লজিক্যাল ডিসক্রিপেন্সি, 1.5 কোটির মধ্যে তো 33 লক্ষও আছে, মানে আমাদের মতো 32 লক্ষ, হ্যাঁ 35 লক্ষ, 32 তো মানে- আমাদের তো there is no logical discrepancy। না, তাহলে 1.5 কোটি বলা হচ্ছে কেন? এটা কেন বলা হচ্ছে আমি বলতে পারবো না, কারণ 1.5 কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কাজ শুরু হয়নি। হ্যাঁ, নোটিশ দেওয়া হয়েছে 1,52,00,000 মানুষকে। 1,52,00,000 মধ্যে 32 লক্ষ হচ্ছে যারা আনম্যাপড, যাদের ক্ষেত্রে ওই নথির প্রমাণ চাওয়া হয়েছে। আর এটা কি একই সঙ্গে হয়েছিল আমাদের? সাথে, ওকে, একই। হ্যাঁ। আর 1,20,00,000 হচ্ছে যেখানে কোনো না কোনো অসঙ্গতি পাওয়া গেছিল ডেটাবেসে। এত লার্জ স্কেল? এটার মধ্যেও ওই আমি যেটা প্রথমে বললাম যে নামের ভুল ভ্রান্তি ইত্যাদি, বা অনেক ক্ষেত্রে নামের ভুল ছিল এরকমও আছে যে SIR 2002-এর যে নাম প্রিন্ট হয়েছিল সেটা সেখানে ভুল ছিল, সেরকমও কেস আছে। সেটা একটা বড় অংশ ওরকম ছিল, কিন্তু সেটা তো আপনারা অফিসে বসেই কারেক্ট করে দিতে পারতেন। হ্যাঁ, কিন্তু এই প্রক্রিয়াটা যেহেতু নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দিয়েছিল, তাদের একটা ধারণা ছিল যে, বা সে ধারণাটা কিছুটা সত্যি বলেও প্রমাণিত হয়েছিল পরবর্তীকালে, যে অনেক ক্ষেত্রে এই নামের অসঙ্গতি হয়েছিল রং ম্যাপিংয়ের জন্য। মানে সেক্ষেত্রেও এমন কিছু কেস ছিল যেখানে ম্যাপিংটাই ঠিক ছিল না। ধরুন একজন ব্যক্তির নাম অমুক জায়সওয়াল, এবার তার বাবার নাম কিছু জায়সওয়াল হবে। এবার যিনি এই জায়সওয়াল, তিনি হয় তার বাবার নাম রোলে নেই, বা ঠাকুরদার নাম রোলে নেই, বা উনি অন্য কোথাও থেকে এসছেন সেজন্য নেই। সেজন্য উনি এবার বিএলও বা কেউ ওনাকে সাহায্য করলো যে সাম জায়সওয়ালের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। সেখানে আরেকটি জায়সওয়াল পাওয়া গেল, ধরুন মেকলিগঞ্জের একটি ব্যক্তি, তিনি লিঙ্ক আপ করে দিলেন আসানসোলের কোনো জায়সওয়ালের সাথে। তার সাথে হয়তো কোনো সম্পর্কই নেই কোনোদিন, কিন্তু নামটা সারনেম মিলে যাচ্ছে, লিঙ্ক করে দেওয়া হলো। লিঙ্ক করে দিলে কি হবে, এবার লিঙ্ক করার সময় যদি খুব নজর দিয়ে লিঙ্ক না করা হয়, তাহলে দেখা যাবে যে যার সাথে লিঙ্ক করা হলো তার সাথে কোনো না কোনো অসঙ্গতি বেরিয়ে যাবে। এই যে বয়সের অসঙ্গতি বেরোতে পারে। যে কেসটা আমরা খুব বেশি পেয়েছি প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে, যেমন যেখানে বলা হয়েছে যে বাবা বা ঠাকুরদা বা দিদিমা বা মা, তাদের সাথে লিঙ্ক করা। আমরা এরকম কেসও পেয়েছি যেখানে এক বাবাকে 20 জন ছেলেমেয়ের সাথে লিঙ্ক করা হয়েছে, 25 জন, 40 জনের সাথে লিঙ্ক আপ করা হয়েছে। মানে আমি তো এই কাজটা করার সময় বিভিন্ন জেলায় ঘুরেছি, বিভিন্ন হিয়ারিং সেন্টারে গেছি, যারা অপেক্ষা করছেন তাদের সাথে কথা বলেছি। অনেক মজার অভিজ্ঞতা হয়েছে। যেমন 2-4টে বলুন। যেমন এক জায়গায় আমি গিয়ে বললাম যে এরকম আপনি কেন দাঁড়িয়ে আছেন লাইনে, তো নোটিশটা দেখি। তো নোটিশটা দেখলাম, বললো যে আমরা তো 6 ভাই বোন, আমাকে ডাকা হয়েছে, তো আমরা তো জানি আমরা 6 ভাই বোন, তো কেন আমাকে ডাকা হয়েছে। এটা সে খুব রাগত স্বরে বলল যে আমাদের এটা শুধু শুধু হ্যারাস করা হচ্ছে ইত্যাদি। সেটা ঠিকই যে তিনি যদি তিনি যখন জানেন যে 6 জন আছেন, কিন্তু সিস্টেম বের করেছে যে এই 6 জন লিঙ্ক করা হয়েছে, এটা তো জেনুইন কেস বোঝা যাচ্ছে। তারই পেছনে এক ভদ্রলোক ছিলেন দাঁড়িয়ে। আমি বললাম আপনি কেন আছেন? বললাম আমার ওই একই কেস, আমাকে 6 জনের বেশি লোককে আমার বাবার সাথে লিঙ্ক করা হয়েছে। তো আমরা তো 3 ভাই বোন, তো আমি খুঁজতে এসেছি যে আমার বাবা অন্য কোনো বিয়ে করেছিলেন কিনা, তার অন্য কোনো ছেলে মেয়ে আছে কিনা। তিনি খুব হেসে রসিকভাবে বললেন কথাটা। কিন্তু এই ঘটনা প্রচুর হয়েছে, আমি অনেক জায়গায় পেয়েছি, যেখানে এক জায়গায় লাইনে দেখলাম যে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আমি বললাম যে আপনার 6 জনের বেশি ভাই বোন আপনার দেখাচ্ছে, তো এটা কি ঘটনা? উনি বললেন আমরা 18 ভাই বোন, 18 জন। তো হয়েছে, জেনুইন কেসও আছে, অনেক অনেক ক্ষেত্রেই জেনুইন কেস আছে। 18 ভাই বোন হয়? ওনার বাবার 2 বিয়ে। হ্যাঁ, 2 হোক আর 3 হোক, 18টা মানে ভাই বোন একটু প্রায় কৌরবদের মতো শোনাচ্ছে না? না, আমরা তো ডেটাবেসে এরকমও পেয়েছি 359 ভাই বোন। 359? ওকে। তো এখন এই যে কেসগুলো হয়েছে এই জন্য
যে সঠিক তথ্য দেওয়া হয়নি। হয় সেই ব্যক্তি সঠিক তথ্য কোনো কারণে দেননি, অথবা বিএলও বা কেউ যারা বিএলওকে সাহায্য করেছেন তারা কারোর না কারোর সাথে লিঙ্ক করে দিয়েছেন না দেখে। তাহলে দেখুন, তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে 1,20,00,000 রাফলি, যদি আমি এই 32 লাখ বাদ দিই, তাদের মধ্যে আপনারা একটা স্টেজ অবধি নিয়ে গেছিলেন টিল সুপ্রিম কোর্ট ইন্টারভিনড, এবং জানি না তাদের কেন মনে হলো যে ইলেকশন কমিশনের উপরেও আস্থা রাখা যাচ্ছে না, রাজ্য সরকারের উপরও আস্থা রাখা যাচ্ছে না। দে আর ফাইটিং লাইক টু ওয়াইল্ড ক্যাটস অ্যান্ড দেয়ারফর জুডিশিয়াল ইন্টারভেনশন। এবং এর থেকে অনেকগুলো কথা এসেছে যার ক্ল্যারিটি মানুষ জানতে চায়। যেমন জয়মাল্য বাগচি বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইজ সামথিং দ্যাট ডিড নট হ্যাপেন ইন বিহার, did not happen in any other state. It is a new import in Bengal. Why? তার জবাবটা কি? আমি বিহার তামিলনাড়ুর কাজটা দেখিনি, তো তার ডেটাবেসও আমি দেখিনি। এটা বলতে পারবো না ওদের ডেটাবেসের কোয়ালিটি কীরকম, কিন্তু এটুকু বলতে পারি যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু অরিজিনাল প্ল্যানে ছিল না। যখন ড্রাফট রোল পাবলিশড হয় 16ই ডিসেম্বর 2025-এ, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রশ্ন ওঠেনি, কিন্তু প্রশ্নটা উঠলো সেই সময় যখন ওই ডেটাবেসটাকে ভালোভাবে ঘাঁটা শুরু হলো, যে সত্যি করে কি ধরনের ডেটা তোলা হয়েছে এর কোয়ালিটি চেকিং করতে গিয়ে দেখা গেল, এই তো আমি একজনকে দেখাচ্ছিলাম, এক মায়ের 2 সন্তান, 2 ভাই বোন, তাদের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 3 মাস 4 দিন, 2 ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 5 মাস 6 দিন। এই সমস্ত ডেটা তো আমাদের ডেটাবেসে আছে, এটা তো ঘটনা। এখন এটা বাঁচতে গিয়ে অনেক জেনুইন কেসকেও ওই ব্র্যাকেটের মধ্যে পড়ে গিয়ে নোটিশ দিতে হয়েছে, কারণ আর কোনো উপায় ছিল না। যখন আপনি বলছেন যে 6 জন বা তার বেশি ভাই বোন, তাহলে অবভিয়াসলি এমন পরিবারের কাছেও নোটিশ গেছে যারা 6 জন বা 6 জনের বেশি ভাই বোন সত্যিই আছে তাদের, কিন্তু তাদের কাছেও নোটিশ গেছে ওই ভেরিফিকেশনের জন্য। আবার অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে ব্যক্তি বলছেন যে আমি এটা জানতে চাই যে আমরা তো 2 ভাই বোন, কিন্তু 6 জনের বেশি আপনারা বলছেন, আমি জানতে চাই অন্য 4 জন কারা, তারা কোথা থেকে আমার বাবাকে বাবা বলে ক্লেম করছে। এটাও তো আমরা ফেস করেছি। তো এই যে ইস্যুটা, রোলটাকে পরিষ্কার করে যদি আমরা না করতে পারি, তাহলে তো পুরো নির্বাচন প্রক্রিয়াটাই ভিসিয়েটেড হয়ে যায়। তাহলে কি দেখুন, আপনি যেটা বলছেন, যেভাবে বলছেন, দেয়ার হ্যাজ টু বি এ মেথড ইন দ্য ম্যাডনেস। এবং এই ডাইলিউশনটা ইচ্ছে করে করা হয়েছে আমাকে যদি বলেন, আমি অ্যাজ এ জার্নালিস্ট আমার মনে হচ্ছে, যাতে ব্যাপারটা গুলিয়ে দেওয়া যায় এবং বেশ কিছু ভেজাল, যেহেতু এইচডিডিতে অনেক বাদ গেল, অতএব যতটা পারো আরও ভেজাল দিয়ে সেই লেভেলটাকে মোটামুটি মেক আপ করো। আপনার কি, উইল ইউ এগ্রি উইথ মি? না, আমার মনে হয় না এটা এএসডিডি আবিষ্কার হওয়ার পরে এই জিনিসটা হয়েছে, তার আগে থেকেই হচ্ছে। হ্যাঁ, এই যে ইনকনসিস্টেন্সি ইন দ্য ডেটা, সেটা তো যখন এনিউমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এবং তারপরে সেটাকে কম্পিউটারাইজ করা হয়েছে, সেই স্টেজেই হয়ে থাকবে ভুল। এবং এই ভুলটা সত্যি এত বেশি কেন হয়েছে, এগুলো আপনি যেটা বলছেন এটা একটা কনজেকচার, হয়তো একটা পসিবল গেস, কিন্তু আমার কাছে তো কোনো তথ্য নেই এর ওপর যে সত্যি করে কিভাবে এই জিনিসটা এসছে। একটা কারণ আমি আগে আপনাকে বললাম যে অনেক বিএলও ছিল যারা এই অ্যাপটা ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধে ছিল, তারা অতটা ফ্যামিলিয়ার ছিলেন না এই মোবাইলে অ্যাপ ব্যবহার করা। আরও অভিযোগ, তাদের অভিযোগও ছিল, তাদের অভিযোগ অ্যাপ মাঝে মাঝেই খারাপ হয়ে যায়, অনেক রকম ইস্যু হয়েছে। যেমন অনেক জায়গায় ডেটা এন্ট্রি করতে গিয়ে, ধরুন একটা 2002 সালের ম্যাপিং করতে হবে, সেইখানে 2002-এর রোলটাকে তো ডেটাবেসে আনতে হবে, সেটা অনেক জায়গায় সিগন্যালের অসুবিধার জন্য বা অ্যাপের অসুবিধার জন্য সময় লেগেছে অনেকক্ষণ। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি 40 মিনিট 45 মিনিট অপেক্ষা করতে হচ্ছে একটা ডেটাকে করার জন্য, আবার অনেক জায়গায় 5 সেকেন্ড 10 সেকেন্ডেও হয়েছে। তাহলে ধরুন এর একটা তো লেসন আছে,
পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যেখানে আহ, এই অপটিক্যাল ফাইবার পেনিট্রেশন এত স্ট্রং নয়, সেখানে অনেক জায়গা তো আছে যেখানে ইন্টারনেট ইজ প্রিটি উইক। ঠিক। তো সেসব জায়গায় আহ, এরকমটা হবে, এটা তো নির্বাচন কমিশনের ভেবে কাজটা করা উচিত ছিল। সেই জন্য অ্যাপে একটা প্রভিশন ছিল যে এনিউমারেশন ফর্ম যখন কালেক্ট করছেন সেটা পরে গিয়ে, যেখানে ধরুন অনেক জায়গায় গ্রাম পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে বসেও বিএলওরা আপলোড করেছেন যেখানে নেটওয়ার্ক বেটার, এটাও করেছেন অনেকে। এবং বিএলওরা সার্বিকভাবে যদি দেখতে হয়, বিএলওরা কিন্তু কাজটা যথেষ্ট ভালো কাজ করেছেন। 2-4 জন এরকম করেছেন ঠিকই, কিন্তু ওই যে অন্য লোকেদের সাহায্য নিয়ে যে যারা কাজ করেছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে হয় অনেক ক্ষেত্রে ভোটাররা সঠিক তথ্য দেননি, বা অনেক ক্ষেত্রে ভোটাররা হয়তো তথ্য দিয়েছেন কিন্তু আপলোড করার সময় অন্য তথ্য গেছে। তাহলে কি মানে, যদি আপনি ধরুন না ওটা পশ্চিমবঙ্গের ভোটারদের 6 কোটি কত তো দাঁড়িয়েছে, তার মধ্যে 1,20,00,000 তে যদি কোনো না কোনো ডিসক্রিপেন্সি থাকে, সাইজটা তো খুব বড় হয়ে যাচ্ছে না? তো আপনার কি তাহলে হোয়াট ডাজ ইট এক্সপ্লেন? মানে এটা বিএলওদের ইনএফিসিয়েন্সি দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। না, আপনি যন্ত্রপাতির সমস্যা দিয়েও টু অ্যান এক্সটেন্ট পারবেন, তার বেশি পারবেন না। প্রজেনি ম্যাপিং ইজ অলসো নট দ্য কজ। সো হ্যাভ ইউ ডেলভড ডিপ ইনটু দ্য ম্যাটার টু ফাইন্ড আউট ওয়াই ইট হ্যাপেন? এটা অনেক ফ্যাক্টর একসাথে কাজ করেছে। মানে ওই যে বিএলওরা যে ডেটা এন্ট্রি করেছে সেখানে যে যেরকম ভুল হয়েছে, সেটা ছাড়াও আরও কিছু কিছু ইস্যু ছিল। যেমন সেটা অবশ্য পরবর্তীকালে সেই ইস্যুগুলো উঠেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ের সময়। আমি যেটা বললাম যে নামের বিভ্রাটের ক্ষেত্রে যেটা হয়েছে, সেখানে অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে আমি দেখেছি যে ওই কনভার্সনে ভুল হয়েছে, কনভার্সনে এরার চলে এসছে। তারপরে আপনার বানান এক এক সময় এক একভাবে, আমরাও খুব যত্নবান হইনি। এটাও ঘটনা যে আমরা এইবার এসআইআর হচ্ছে, এত কড়াকড়ি করা হয়েছে, এত দেখা হয়েছে, আমরা তো সবসময় এরকম করিনি। ভোটার কার্ডে একটু নামের বানানের ভুল আছে, পদবিতে একটু ভুল আছে, আমরা সেটা ইগনোর করেছি এতদিন। কিন্তু এখন যেহেতু এটা কম্পিউটারাইজ সিস্টেমে এগুলোকেও ভুল বলে ধরা হচ্ছে, সেই জন্য জিনিসগুলো অনেকটা এসছে। কিন্তু এটাও ঠিক যে কোনো না কোনো ইস্যু তো ছিল, যে এত স্কেলে কেন ওই ধরনের প্রজেনি ম্যাপিং বা বয়সের ফারাক ইত্যাদি এত ভুল কি করে হতে পারে। তো এটা তো একটা প্রশ্ন আছে। আপনার মানে অনেক বল পার্ক, ধরুন to what extent BLO inexperience or inefficiency is responsible? To what extent some people have to be behind this exercise? এইভাবে তো মানে জিনিসটা দেখতে হবে। কেন বলছি বারবার করে এই প্রশ্নটা, কেননা মানুষের কাছে এটা একটা হয়রানির মানে অস্ত্র হিসেবে লোকে দেখেছে, এবং যে কারণে মানুষ অনেক জায়গায় হোস্টাইল হয়েছে। অনেক জায়গায় পলিটিক্যাল ইন্ধন ছিল, সেটা যেমন ছিল, তেমনি মানুষের বিরক্তি বা বিক্ষোভটাও কিন্তু খুব জেনুইন। তো আপনার কি মনে হয় না যে এই বিক্ষোভ বা এই অশান্তি অ্যাভয়েড করে এই প্রসেসটা করা যেত? আমি যে পয়েন্টটা প্রথমেই বলছিলাম আপনাকে, যদি আমরা বিএলও সিলেকশনে আরও মনোযোগী হতে পারতাম, যদি আমরা অ্যাপটাকেও আরেকটু সহজে ব্যবহার করা যায় এরকম করতে পারতাম, যদি বিএলওদের বিশেষ করে যারা অ্যাপ ব্যবহার করতে অতটা অভ্যস্ত নন তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে আরও বেশি সময় যদি দেওয়া যেত, এসব অনেক কিছু করলে আরও বেটার নিশ্চয়ই হতো। এবং আমরা যেটা বারবারই, এবং আরেকটা জিনিস আমি বলেছি যে ইআরও তারা যদি সেই রকম অভিজ্ঞতা সম্পন্ন অফিসার হতেন সবাই, তাহলে এর অনেকগুলো ইস্যুই কিন্তু এত দূর আসতো না। তার সাথে যেটা সমস্যা হয়েছে যে একটা হয়রানি তো হয়েছে যে এত মানুষকে নোটিশ দেওয়া হয়েছে, তারা উপস্থিত হয়েছেন, সেটা সেটা তো একটা হয়রানি বটেই। তারপরে যেটা হয়েছে, যেহেতু অনেক সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছেন, তারা যে নথি দিয়েছেন এটা কোনো না কোনো কারণে অনেক জায়গায়
ইআরও বা এইআরও সেটাকে সিস্টেমে আপলোড করেননি বা করতে পারেননি সেই সময়ের মধ্যে। এই সব জিনিসগুলো মিলিয়ে যেটা হয়েছে, যখন আপনি যেটা প্রশ্নটা আগে করলেন যে এই 1,20,00,000 যেটা আপনারা ডিসপোজ করলেন, তারপরে সেটা তার মধ্যে কিছু অংশ চলে গেল হাইকোর্ট ইত্যাদি। সেই পয়েন্টে আমি পরে আসছি। তার আগে আমি জানতে চাই যে নির্বাচন কমিশন কিন্তু এই ধরনের একটা মেসি প্রসেসের মধ্যে গিয়ে মানে সাধারণভাবে মানুষের খুবই ক্ষোভের এবং বিরক্তির কারণ হয়েছে, প্রশংসার কারণ কিন্তু হয়নি। না, আমি এটা স্বীকার করি যে এটা এই এই যে এটার অনেক মানুষের হয়রানি হয়েছে, কিন্তু এটাও ঠিক যে একবার ডেটা উঠে যাওয়ার পরে, তুলে নেওয়ার পরে এই ডকুমেন্ট কালেক্ট করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি আজকে দাঁড়িয়ে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আরেকবার করার, তাহলে আপনি কি করবেন? আমি বলবো যে আমি প্রথমেই নথি সংগ্রহ করে নেবো। বাড়ি থেকে যখন এনিউমারেশন ফর্ম নিচ্ছি সেই সময়ই নথির ফটোকপি আমি সংগ্রহ করব। তো এই ধরনের এইটা ওনারা ফোর্সই করেননি যে এই ধরনের অসঙ্গতি এত স্কেলে হবে, এটা ওনারা, আপনি লক্ষ্য করে থাকবেন যে তামিলনাড়ু, ইউপি বা গুজরাটে অনেক বেশি ডিলিশন হয়েছে। তার কারণ হচ্ছে যে তাদের হয় ম্যাপিং হয়নি বা অন্য কোনো ভুলভ্রান্তি ছিল বা ডকুমেন্ট মানে এএসডিডিও বেশি হতে পারে, বেশি হতে পারে, এটা হয়েছে। কিন্তু আমাদের এখানে হয়তো এরকম হয়েছে যে যে নামগুলো ডিলিট হওয়ার যোগ্য সেগুলো ডিলিট যাতে না হয়, যাতে থাকতে পারে, সেই জন্য হয়তো রং ম্যাপিং হয়েছে, এরকমও হতে পারে। তার মানে আপনি বলতে চাইছেন এখন তো আপনি আর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি নন, সুতরাং ইউ আর নট সার্কামস্ক্রাইবড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ইভেন বিফোর এসআইআর ওয়াজ ডিক্লেয়ার্ড একটা সাংঘাতিক রেজিস্ট্যান্স from the government at all levels, beginning from the top. To what extent this non-cooperation has jeopardized your functioning as of date? আমাদের যখন ড্রাফট লিস্ট তৈরি হয়, ড্রাফট লিস্ট তৈরি হওয়ার আগে তো না, আপনি যেমন এখনই বলে দিলেন যে বিএলও যে পুল ছিল যারা এক্সপিরিয়েন্স, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। নতুন যাদের বিএলও করা হয়েছে তাদের অনেকের বিএলও হওয়ার যোগ্যতা নেই। এমন সব র্যাঙ্ক থেকে বিএলও এসেছে যাদের আসার কথা নয়, আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি। তার মানে কি? তার মানে তো যারা এই কাজটা করছেন তারা তো না জেনে করছেন তা নয়, তাহলে দে আর কমপ্লিসিট। হ্যাঁ, আপনি সেটা বলতেই পারেন, এবং তার সাথে এটাও বলতে পারেন যে কাজটা যেটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এনিউমারেশন ফর্ম দেওয়ার পরে আমাদের একটা নির্বাচন কমিশনের একটা নির্দেশ ছিল যে 3 বার তার বাড়িতে যাবে এনিউমারেশন ফর্ম কালেক্ট করার জন্য, এবং যদি 3 বারে না পাওয়া যায় তাহলে সেটাকে এএসডিডি মার্ক করে, সেটা আনকালেক্টেবল করে এএসডিডি মার্ক হবে। কিন্তু এটা দেখা গেছে যে ফর্ম দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফর্ম কালেক্ট হচ্ছে না, লক্ষ লক্ষ ফর্ম। এটা কেন হবে? এটা তো এর নির্দেশ অনেকবার দেওয়া হয়েছে, কয়েক ডজনবার, তো আমরা জয়েন করার পরেও কয়েক ডজনবার দেওয়া হয়েছে। এটা তো এই ল্যাক্সিটি, এই যে আমি ফর্মটা দিলাম কিন্তু ফর্মটা সংগ্রহ করছি না, কেন করছি? তার মানে তখনই তো একটা সন্দেহের ইস্যু ওঠে যে ফর্মটা কেন রাখা হচ্ছে। তো এই জিনিসগুলো তো হয়েছে, এটা তো ঘটনা। এবং এটার সাথে আপনি যদি পরবর্তীকালের বিষয়টা দেখেন যে অসঙ্গতি তথ্যে পাওয়া গেছে এত সংখ্যায়, তাহলে এই দুটোকে আপনি কোরিলেট করতে পারেন। টু সাম এক্সটেন্ট তো কোরিলেট করাই যায়, যে ফর্মটা সঠিক সময় এলো না, সেটার সঠিক তথ্য উঠলো কি উঠলো না সেটা বোঝা যাচ্ছে না, আর পরবর্তীকালে যখন পরীক্ষা করা হলো ডেটাবেস তখন দেখা যাচ্ছে এই সমস্ত অসঙ্গতি। তা যদি ফর্ম কালেক্টেড নাই হয়ে থাকে তাহলে তো তারা সবাই এএসডিডিতে চলে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এটা তো আমরাও তো এটা চাই না যে যে ব্যক্তি জীবিত, যে ব্যক্তি ওখানে আছেন তার নামে এএসডিডিতে যাক। আমরা সেজন্য ওদের বলেছিলাম যে তোমরা 3 বার বাড়িতে যাবে, 3 বারেও যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অনুপস্থিত বা যা ঘটনা সেইটা দিয়ে, কিন্তু সেটা করা হয়নি, সে ফর্ম রয়ে গেছে। এবং এই ফর্মের মধ্যে অনেক ফর্ম পরবর্তীকালে ঢোকানো হয়েছে কিনা সেটা তো বলা যাবে না, মানে সেটা তো এখন বলতে পারবো না আমরা।
আমরা যেটা শেষ পর্যন্ত অনেক পার্সু করে যে 58 লক্ষ আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম অ্যাজ এএসডিডি, সেটা 58 লক্ষ আইডেন্টিফাই রয়েছে। বা অন্য যে ফর্মগুলো যেগুলো অনেক দিন ধরে কালেক্ট হচ্ছিল না কিন্তু পরবর্তীকালে কালেক্টেড হয়ে গেল লাস্ট মোমেন্টে, সেগুলোর তথ্য কি এসেছিল সেটা তো এখন বলা যাবে না। বুঝতে পেরেছি। তার মানে এটা একটা আমার যেটা মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত মিসচিফ, ঘেঁটে দাও। মানে যদি সিন্স মাই ইন্টেনশন ইজ নট মেট, ফলে সিটুইট যে এমনভাবে একটা সিচুয়েশন তৈরি করো যাতে ইউ আর্ন এ ব্যাড নেম অ্যান্ড আই এমার্জ এজ এ সেভিয়ার, এই ধরনের একটা কোনো খেলা। আর যেহেতু এটাও তো সত্যিই যে আগে ইলেকশন কমিশনের যে ধরনের বোল্ড, ইন্ডিপেন্ডেন্ট এবং একটা স্যাংটিমোনিয়াস পজিশন ছিল, এখন তো আর সেটা নেই। লেট আস নট আর্গু ওভার ইট। আমি আপনাকে বিড়ম্বনায় ফেলছি না। ফলত লোকে কি করছে, আপনাদের কাজটাকে বিজেপির প্রণোদনা বলে মনে করছে। ফলে বাই ডিফল্ট ইট বিকামস এ ব্যাটল বিটুইন ইউ অ্যান্ড বিজেপি। কিন্তু আপনারা মাঝখানে একটা অসহায় ভিকটিম হয়ে যাচ্ছেন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? এটা আনফর্চুনেট। তার কারণ হচ্ছে যে পুরো প্রসেসটার মধ্যে কোনো রকম নির্বাচন কমিশন থেকে, হ্যাঁ এটা বলতেই পারেন যে এই জিনিসটা আরও ভালো করে করা যেত, এই জিনিসটা আরও সিস্টেমেটিক হতে পারতো ইত্যাদি, এই আর্গুমেন্ট করাই যায়। কিন্তু কখনো আমাদের এটা বলা হয়নি যে এই জায়গার নিয়মটা পাল্টে দাও, ওই জিনিসটা করো না এইটাকে বেনিফিট করার জন্য, বা ওই জিনিসটা করা, এই ধরনের কোনো নির্দেশ কিন্তু এই পিরিয়ডের মধ্যে কখনো আসেনি। মানে আপনি বলছেন নির্বাচন কমিশনের তরফ থেকে? নির্বাচন কমিশন, হ্যাঁ, কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ পারসেপশন। হ্যাঁ, ইট ইজ এ পারসেপশন। তো ধরুন আমি যেমন গোড়াতেই আপনি যে কথাটা বললেন, বিএলওরা এনুমারেশন ফর্ম নেবে, সেখানে আমি লিখে দিলাম আমার 2002-এ অমুক জায়গায় আমার নাম আছে, সেটাকেই আমি ধ্রুব জ্ঞান করে ওটাকে আপলোড করে দিলাম। তো যে ইলেকশন কমিশন এই বেসিক গলত করে না, তো এটার কারণ হচ্ছে যে ইলেকশন কমিশন পুরো এক্সারসাইজটাই করেছিল বিশ্বাসের ভিত্তিতে, যে একজন ব্যক্তি যখন তার তথ্য দিচ্ছেন তিনি সঠিক তথ্য দিচ্ছেন, অথবা তিনি যে তথ্য দিচ্ছেন সেটা সঠিকভাবে কম্পিউটারে তোলা হচ্ছে, ডেটাবেসে তোলা হচ্ছে। যখন আপনারা রেগুলার ইয়ে করেন, রিভিশন করেন, তখনও তো এনুমারেশন হয়। এনুমারেশন হয়। তখন কি আপনারা ডকুমেন্ট চান না? আমার মনে হয় না সবসময় ডকুমেন্ট চাওয়া হয়। অনেক ক্ষেত্রেই লোকাল এনকোয়ারি বা বিএলওর স্টেটমেন্টের ওপর ভিত্তি করে বা ভোটারের স্টেটমেন্টের ওপর ভিত্তি করেই এন্ট্রি করা হয়। তার মানে আগে ব্যাপারটা একটু ল্যাক্স ছিল। না, এটা তো ছিলই, নইলে আপনি 58 লক্ষ মধ্যে 23 লক্ষ মৃত ব্যক্তি কেন রোলে থাকবে? 23 লক্ষ তো, এবং স্থানান্তরিত আরো প্রায় 20 লক্ষ 25 লক্ষ এরকম স্থানান্তরিত ব্যক্তি। তো এরা রোলে রয়েছে কেন? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা কার কয়েনেজ? এটা বলতে পারবো না। এটা আমরা তো যখন প্রথম এই জিনিসটা এসেছিল তখন আমরাই হয়তো বলছিলাম যে এইসব ডিসক্রিপেন্সি আছে, লজিক্যালি ইনকনসিস্টেন্ট। অ্যাকচুয়ালি বলা উচিত ছিল লজিক্যালি ইনকনসিস্টেন্ট বা ইনকনসিস্টেন্ট বললেই তো হতো। না, ইনকনসিস্টেন্ট বললেই হতো। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা অক্সিমোরনের মতো শোনাচ্ছে। হ্যাঁ, এটা একটা একদিকে বলছেন লজিক্যাল, if something is logical then it should not be there should not be any discrepancy. ওরা পরে অবশ্য এই টার্মিনোলজিটা পাল্টেছে, পপুলার হয়ে গেছে ইয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে। ওরা লিখেছে যে ডাউটফুল ম্যাপিং বা এরকম কিছু একটা টার্ম ইউজ করেছে পরবর্তীকালে। এবার আসছি নেক্সট পয়েন্টে, তারপরে আমি সাম আপ। সেটা হচ্ছে যে একটা কথা আমি নিজেই অঙ্ক করে দেখেছি যে 1,50,000-এর মধ্যে 32 চলে গেল, 1,52,00,000। হ্যাঁ, 32 ওখানে চলে গেল। সুপ্রিম কোর্ট ইন্টারভিনড when 60 lakhs remained। তার আগে কিন্তু এই মেসি সিস্টেমের মধ্যে দিয়েই প্রায় 90 লাখ মানে তারা উত্তীর্ণ হয়ে গেছে। সেখানে রিজেকশনের সংখ্যাটা কত ছিল? দেখুন, এটা আমি আরেকটু পেছন থেকে বলি। 1,20,00,000 যেটা হলো সো কল লজিক্যাল ডিসক্রিপেন্সি, 32 লক্ষ হলো যেটা আনম্যাপড। এইটার পুরো একসাথে নোটিশ দেওয়া হলো। এই নোটিশের ওপর ভিত্তি করে
প্রায় 1,45,46,00,000 মানুষ তাদের নথি জমা দিলেন। এটার মধ্যে এবার ইআরওরা তারা এগুলোকে ডিসপোজ করতে শুরু করলেন। যখন হচ্ছে সেই সময় এটা নিয়েও একটা সমস্যা হয়েছিল। সেই সময় মাইক্রো অবজারভার নিয়োগ করা, মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দিয়ে তাদের পাঠানো। কারণ একটা প্রশ্ন থাকছিলই প্রথম থেকে, যে যেহেতু ইআরওরা সবাই ওই সিনিয়রিটির ওই অভিজ্ঞতা নন, সুতরাং তাদের ডিসপোজাল কীরকম হবে, আর এই কাজটা হচ্ছে একেবারে ডিনোভো, নতুন করে লিস্ট তৈরি করা, তো ওখানে ভুলভ্রান্তি হলে ভুল রোলে চলে আসবে, এই ভয় থেকেই মাইক্রো অবজারভার নিয়োগ করা। এবং মাইক্রো অবজারভারদের এই ছিল যে তারা একটু দূরে থেকে তারা দেখবেন যে সঠিক যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা। কিন্তু এখানে যেটা সমস্যা হলো, যে এখানে দেখা গেল যে অনেক ক্ষেত্রে ওই বলা হয়েছিল যে যেগুলো ডিসক্রিপেন্সি সেগুলোর ক্ষেত্রেও তুমি নথি, বিশেষ করে আইডেন্টিটি অফ দ্য পার্সন, যে আমি এসছি, আমার নামটা, আমি যে নাম বলছি আমি যে সেই ব্যক্তি, তার কোনো ডকুমেন্ট, সেটা আধারও হতে পারে, সাফিসিয়েন্ট। সুপ্রিম কোর্টের অর্ডারেই ছিল যে আধার ক্যান বি এ ডকুমেন্ট ফর আইডেন্টিটি, ফর এস্টাবলিশিং আইডেন্টিটি। আর তার সাথে আমি যার সাথে ম্যাপ করেছি 2002-এ, আমি যদি নিজের সাথে ম্যাপ করে থাকি তো হয়ে গেল, সেক্ষেত্রে আমার আরেকটা ডকুমেন্ট লাগবে। আর যদি আমি কারোর সাথে ম্যাপ করে থাকি, আমি বাবার সাথে ম্যাপ করেছি, তাহলে বাবার সাথে আমার সম্পর্কর কোনো ডকুমেন্ট লাগবে, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, যেখানে আমার বাবার নাম এবং আমার নাম দুটোই আছে। এইটুকু দেখার ব্যাপার ছিল, যাতে লিঙ্কেজটাও স্পষ্ট হয়, আইডেন্টিটিও স্পষ্ট হয়। কিন্তু এখানে যেটা দেখা গেল যে অনেক ক্ষেত্রে এইআরও বা ইআরওরা ডিসপোজ করতে গিয়ে কোনো ডকুমেন্ট ছাড়াই অনেক ক্ষেত্রে তারা কনফার্ম করে দিলেন। তো এবার মাইক্রো অবজারভাররা যখন সেই একই জিনিস দেখছেন, তারা পয়েন্ট আউট করলেন যে না, এটা তো সঠিকভাবে ডিসপোজ হয়নি, তারা ডিফার করলেন। ডিফার করার ফলে ইআরওরা কোনো ক্ষেত্রে বললেন যে হ্যাঁ, এটা রিএক্সামিন, মানে মাইক্রো অবজারভাররা বললেন যে ডকুমেন্ট আরেকবার রিভিউ করা দরকার। ইআরওরা অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করলেন সেই অবজেকশন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করলেন না। তারা বললেন যে নো, উই আর স্যাটিসফাইড, উই পাস ইট। এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারের মধ্যেও কিন্তু প্রায় 90 লক্ষ, ওই 1,52,00,000-র মধ্যে 90 লক্ষ ডিসপোজড হয়ে গেল। এবং এই 90 লক্ষর মধ্যে 5 লাখের কিছু কম বাদ পড়ল। যখন এইসব চলছে সেই সময় ব্যাপারটা সুপ্রিম কোর্টে আবার উঠলো, এবং বিভিন্ন পার্টি তারা এটাকে অ্যাজিটেট করলেন যে মাইক্রো অবজারভার কেন নিয়োগ করা হয়েছে, এবং তারা এসআইআর প্রক্রিয়াটাকেও চ্যালেঞ্জ করলেন, ইত্যাদি হলো। ডকুমেন্ট নিয়েও তাদের প্রশ্ন ছিল। এইসব করার ফলে যেটা হলো, আর তারপর একটা জায়গায় যখন রাজ্য সরকার বিশেষ করে বললেন যে আমরা চাইছি যে রাজ্য সরকারের তরফ থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করা হোক, আমরা সেই সিনিয়রিটির অফিসার দেব, তখন দেখা গেল তারা যে লিস্ট দিলেন তার মধ্যে অনেক অধস্তন কর্মচারী ছিল যারা মাইক্রো অবজারভার মানে গ্রুপ এ গ্রুপ বি অফিসার ছিলেন না। তো এই ডিসপিউট যখন সুপ্রিম কোর্টের কাছে গেল, সুপ্রিম কোর্ট বললো যে তোমাদের দুটো কনস্টিটিউশনাল বডির মধ্যে এত মতপার্থক্য রয়েছে, অবিশ্বাসের একটা অভাব রয়েছে, আমরা এই কাজটা সম্পূর্ণ হবে বলে ততক্ষণে কিন্তু 90 লাখ হয়ে গেছে। সুতরাং যা বাকি আছে সেটা কলকাতা হাইকোর্টের লিডারশিপে এই কাজটা জুডিশিয়াল অফিসাররা ডিসপোজ করবেন। তখন এই 60 লক্ষ কেস এটা বাকি ছিল। এই 60 লক্ষ কেস তখন জুডিশিয়াল অফিসারদের ওই সিস্টেমের মধ্যেই দিয়ে দেওয়া হলো। প্রথমে 505 জন জাজ এই কাজটা শুরু করলেন, পরবর্তীকালে দেখা গেল আরো 200 জন আলা হলো, 100 জন ঝাড়খণ্ড থেকে, 100 জন ওড়িশা থেকে। এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। ওই বোধহয় 20-22 হাজার বাকি আছে, বাকি 60 লক্ষ সম্পূর্ণ। এখন সুপ্রিম কোর্ট আরো একটা 90 কোটি লাখে যদি 5 হয়, তাহলে কোন বেসিসে 60 লাখের মধ্যে 28 হয়? হ্যাঁ, এখন এইটায় সুপ্রিম কোর্ট যেটা বললো, যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে মানে অ্যাডিশনাল ডকুমেন্টের, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর আধার অ্যাজ অ্যান আইডেন্টিটি প্রুফ, সেটা আর এসআইআর নোটিফিকেশনে যে 12টা নথি ছিল এগুলোর, এবং পরবর্তীকালে সেটা 14 হয়েছিল, এগুলো সবকে কনসিডার করে জুডিশিয়াল অফিসাররা ডিসপোজ করবেন। এবার জুডিশিয়াল অফিসাররা এই অর্ডার, এই জাজমেন্ট অনুযায়ী তারা ডিসপোজ করেছেন, তো এখন সেটা প্রশ্ন করা যাবে না। তার থেকে দেখা যাচ্ছে যে 60 লক্ষর মধ্যে 27 লক্ষ বাদ হয়েছে। 90 লাখে 5 হলো, হ্যাঁ, আর 60-এ 28 লক্ষ, 27 লক্ষ, 27 লক্ষ, এটা মানে কি করে হয়?
তাহলে আপনারা হয় 90 লোকের মধ্যে, লাখের মধ্যে অনেক ভেজাল ঢুকিয়ে রেখেছেন ইচ্ছে করে, বা আপনাদের ইনএফিসিয়েন্সি হ্যাজ অ্যালাউড ইট, নইলে এই দুটো মেলানো যাচ্ছে না। দ্য বিগেস্ট মানে রহস্য অফ দিস এসআইআর এক্সারসাইজ ইজ দিস। এটা আপনি মিটিয়ে হাসছেন, কিন্তু তার মানে আপনি জানেন অথচ বলছেন না। না না, সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে আমার যেটা ধারণা, এটা শুধু ধারণাই আমি বলতে পারবো, যে জুডিশিয়াল অফিসাররা খুব স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন অফ নথি তারা করেছেন, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী করেছেন, যেটা হয়তো মাইক্রো অবজারভার এবং ইয়ারোরা যখন ডিসপোজ করছিলেন তারা হয়তো কিছুটা লুজভাবে করেছেন, কিছুটা মানে একটা নথি এক্স্যাক্টলি ওই রকম নয় কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া যেতে পারে কারণ অন্যান্য কাগজ দেখে মনে হচ্ছে। আরেকটা জিনিস আছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে, যেখানে আনম্যাপিং সেখানে ওই 12টা ডকুমেন্টের ব্যাপার ছিল, কিন্তু আপনার যখন আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা এর সাথে পড়ি তখন কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ওই 12টা 14টা ডকুমেন্টকে ওরা নোটিফাই করে দেন সুপ্রিম কোর্ট, এবং জুডিশিয়াল অফিসাররা তার বাইরে যেতে পারেননি, যার ফলে অনেক বেশি ডিলিশন ওইখানে হয়েছে। ওকে, নাও উই অল নো দ্য স্টেটাস, যে এই তৈরি হয়েছে কি বলে অ্যাপেলেট ট্রাইব্যুনাল, তারা কি ফুললি ফাংশনাল? কাজ শুরু করেছেন, এই সোমবার থেকেই বোধহয় শুরু করেছেন। তো ওদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা কি ঠিক হয়েছে? সেটা বলতে পারবো না, ওনারা তো হাইকোর্টের একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি গতকাল অবধি আমি শুনেছি যে ওরা আলোচনা করছেন যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর না, হয়ে গেছে সেটা পুরো বোধহয় হয়নি, মানে কারণ লাস্ট যে সুপ্রিম কোর্টের অর্ডার, তাতে লেখা আছে যে চিফ জাস্টিস জানিয়েছেন যে ওই 3জন সিনিয়র জাজ শিবজ্ঞানমের নেতৃত্বে তারা মিটিং করেছে এবং দে হ্যাভ এগ্রিড, এবং অন দ্যাট বেসিস ইট ইজ ফাংশনাল। আপনাদের কাছে সেই খবর নেই? না, আমি আসলে এখন এই ইলেকশন প্রক্রিয়ায় এতটা ঢুকে গেছি যে আমি ওটার ফলো করছি না খুব, কিন্তু আমার কাছে নোডাল অফিসার যেটা বলেছিলেন পরশুদিন, যে ওরা ওই নোটিশ দেওয়া না দেওয়া ইত্যাদি কি প্রসেসে দেওয়া হবে এইসব নিয়ে আলোচনা তখনও চলছিল। তো গতকালও এসওপি হয়েছে বলে আমি শুনিনি। ওকে, তাহলে তো কিন্তু ডিসপোজাল হয়েছে, কিছু নিষ্পত্তি ওনারা করেছেন, খুব বড় সংখ্যায় বোধহয় নয়, কিন্তু নিষ্পত্তি হওয়া শুরু হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট যে জিনিসটা করলো, ইনভোকিং দেয়ার ইনহ্যান্ড পাওয়ার আন্ডার 142, তাতে ইনভায়োলেবল যে একটা ব্যাপার ছিল যে কবে এটা ফ্রোজেন হয়ে যাবে, সেটাকে তো ওরা অনেক পিছিয়ে দিলেন। ডু ইউ থিঙ্ক দ্যাট টু মেনি ভোটার্স উইল বি বেনিফিশিয়ারি অফ দিস? মানে ইন ডিউ কোর্স, হ্যাঁ, মানে বেনিফিশিয়ারি বলতে আপনি কি বলছেন? ফর দিস ইলেকশন না, ফর দিস ইলেকশন আমার তো মনে হয় যে 33 লক্ষ অলরেডি রোলে চলে এসছেন ওই 60 লক্ষর মধ্যে, এরা ছাড়া যেটুকু নিষ্পত্তি হবে তারাই আসবেন। সেই সংখ্যাটা কত এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ এনাদের ডিসপোজাল এসওপি সম্পূর্ণ তো সবে হয়েছে। আপনি বলছেন ধরুন 24 তারিখের ভোটে 21 তারিখে প্রচার, 23 তারিখের ভোটে 21 তারিখে পাবলিশ করতে হবে, তো 21 তারিখ অবধি, 21 তারিখও যদি ধরে নিই ডিসপোজাল, 21 তারিখ অবধি যা ডিসপোজাল হবে সেটা লিস্টে আসবে, ওদিকেও 27 তারিখে যা আসবে সেটা সেই সংখ্যাটা কয়েকশোর বেশি হতে পারে কি? কয়েক হাজার তো হবেই, কয়েক হাজার, সেটা দুদিকেই হতে পারে, কিন্তু একটা ইনক্লুশন আবার এক্সক্লুশন হতে পারে। তার মানে যারা ভোটার লিস্টে আছে এখন, some of them because of objection may be omitted. Theoretically possible. হ্যাঁ, এবার নাও কামিং টু ইয়োর প্রিপারেশন, আর তো ভোট এসেই গেল। দেখুন, একটা চতুর্দিকে একটা ভয়ের অ্যাটমসফিয়ার। আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি। কালকে স্বপন দাশগুপ্তর সঙ্গে আমি এই পডকাস্ট করেছি। স্বপন আমায় বলেনি, কিন্তু আমি জানি
এই দক্ষিণ কলকাতার একটা ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড মাল্টি স্টোরিড হাউসিং, সেখানে একটা মিট অ্যান্ড গ্রিট করার ইচ্ছে ছিল স্বপনের। নট ওয়ান সিঙ্গেল মেম্বার এগ্রিড টু বুক দ্য ইন হিজ নেম, এবং তারা বলছে যে না, তারপরে কোথায় জানাজানি হয়ে যাবে, তখন তো আমার কপালে দুঃখ আছে। আচ্ছা, আপনি বলুন, যদি দক্ষিণ কলকাতার লোকেরা এই ধরনের ভয় এখনো পায়, তাহলে গ্রামের মানুষের কি অবস্থা? আমি একটা পরিসংখ্যান দিয়ে আপনাকে বলছি। 2021 ইলেকশনের আগে প্রি পোল ভায়োলেন্সে প্রায় 20 জন মারা গেছিলেন, 6000 জন আহত হয়েছিলেন। এখন অবধি আমরা মানে লাকি যে এখনও একটিও মৃত্যু হয়নি ইন প্রি পোল ভায়োলেন্স। আর এই যে 6000 হয়েছিল, এটা কমপক্ষে 75% কমেছে ইনজুরির কেস, যেটা রিপোর্টেড, রেজিস্টার্ড। তো যে ধরনের পরিকল্পনা নির্বাচন কমিশন করেছেন, যে ধরনের মানে সব পদক্ষেপ নেওয়া হয়েছে, যে ধরনের পরিকল্পনা আমরা করেছি যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমার মনে হয় না যে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব। এবার মানুষকে তার ভয় ভেঙে বেরোতে হবে। এটা এর চেয়ে বেশি আমি তো দেখতে পাচ্ছি না যে কিছু করা সম্ভব। তাহলে তো মানে এর এর এই যে এখন হাই রাইজেও বুথ করা হচ্ছে যাতে হাই রাইজের ভোটাররা বাইরে যেতে না হয়। এরা অনেক সময় অভিযোগ করেছেন বাইরে যেতে গেলে তাদের অসুবিধা হয়। তো তারা এরকম বুথ কত হয়েছে কলকাতায়? যেগুলো আগে ছিল সেগুলো তো আছেই, এর সাথে বোধহয় নতুন বুথ 70-এর বেশি। শুধু কলকাতা না, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল মিলিয়ে। আগে তো হাই রাইজের ভিতর কোনো বুথ ছিল না। আগে ছিল না, না, কিছু কিছু হাই রাইজে বুথ ছিল। তাই নাকি? হ্যাঁ, মানে হিস্টোরিক্যালি ছিল কিছু কিছু হাই রাইজে বুথ, সব জায়গায় ছিল না, অনেক জায়গায় ছিল না। সেগুলো যাদের 300 ভোটারের বেশি আছে, যে সমস্ত হাই রাইজ বা গেটেড কমিউনিটি, সেগুলোতে বুথ করা হয়েছে। এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি মানুষ তারপরেও মনে করেন যে এটা খুব ভয়ের ব্যাপার আছে, তাহলে এই ভয় আমি মানে নির্বাচন কমিশন কোনোভাবেই ভাঙাতে পারবে না। না, একটা কাজ তো করতে পারে, বাই ডিসেমিনেটিং ইয়োর অ্যারেঞ্জমেন্টস, এবং যেটা আপনারা বারবার বলছেন, আমি ইন বিটস অ্যান্ড পিসেস মিডিয়াতে যেটা পড়ছি, ওয়েবকাস্টিং, এমন ওয়েবকাস্টিং করছেন যেটা আপনিই দেখছিলাম একদিন প্রেসকে বলছিলেন যে বুথের ভিতরে এবং বুথের বাইরে কোনো হেরাফেরি করা সম্ভব নয়। আরেকটা তার চাইতেও ভয়ঙ্কর কথা বললেন যে কোনো পাড়ায় যদি ভোটারকে আটকে রাখা হয় বা ইন্টিমিডেট করা হয়, একটা ফোন কলই যথেষ্ট, তাহলে ওই ভোটার, যে বুথের ভোটার, সেই বুথের ভোটটাই হয়ে যাবে, রিপোল হবে। এই কথাগুলো কিন্তু প্রেসে আসছে ইন বিটস অ্যান্ড পিসেস, মানুষের কাছে অ্যাজ এ রিঅ্যাসিওরেন্স মেসেজ এখনো পর্যন্ত সেভাবে পৌঁছয়নি। আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজাজ যেগুলো হচ্ছে, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে দিয়ে মার্চ করিয়ে সেখানে লাউড হেলার দিয়ে এই ব্যবস্থার কথা বলা হচ্ছে, নির্ভয় ভোট দেওয়ার। লাউড হেলার বস্তুটা কি? চোঙা ফুগে? চোঙা। ও আচ্ছা। এটা করা হচ্ছে, কিন্তু আমরা বেশ কিছু রেকর্ডেড মেসেজ, বেশ কিছু হ্যান্ডবিল আমরা তৈরি করেছি, যেটা কালকে থেকে আমাদের ডিস্ট্রিবিউশন শুরু হবে সব জায়গায়। এটা আরও আগে করতে পারলে ভালো হতো, কিন্তু বেশ কিছু পরিকল্পনা আমাদের, যে অনেক এজেন্সি ইনভলভড আছে, সেজন্য আমাদের একটু সময়ও লেগেছে। কিন্তু আমি একটু সংক্ষেপে বলে দিই আপনার এই সুযোগ নিয়ে আজকের পডকাস্টের। 1 নম্বর হলো যে 3টে মেজর জিনিস নির্বাচন কমিশন করেছেন এই ইলেকশনের জন্য, যাতে ভয়হীন ইলেকশন হয়, যাতে ইন্টিমিডেশন না থাকে, যাতে ইনডিউসমেন্ট না থাকে, যাতে ছাপ্পা ভোটিং না হয়, যাতে বুথ জ্যামিং না হয়, মানে বুথ ক্যাপচারিং না হয়। আর 7মটা হলো যে এটা বলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, কেউ কোনো প্রার্থীর হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাতে কোনো রকম ক্যানভাসিং বা কোনো রকম সুবিধে বা অসুবিধে ক্রিয়েট না করতে পারে। এবং সেটা করার জন্য অনেক ক্ষেত্রে আপনারাও দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে ডিসিপ্লিনারি প্রসিডিংও শুরু করা হয়েছে, সাসপেন্ডও করা হয়েছে।
প্রথম যে পদক্ষেপটা নিয়েছে নির্বাচন কমিশন, প্রতিটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য একজন করে অবজারভার, জেনারেল অবজারভার দেওয়া হয়েছে। প্রতি 4টে কনস্টিটিউয়েন্সির জন্য একজন করে এক্সপেন্ডিচার অবজারভার দেওয়া হয়েছে। প্রতি 3টে কনস্টিটিউয়েন্সির জন্য একজন করে পুলিশ অবজারভার দেওয়া হয়েছে। এরা সবাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের অফিসার, অত্যন্ত অভিজ্ঞ। এদের প্রায় প্রত্যেকেরই নির্বাচনের অভিজ্ঞতা আছে। এদের ফোন নাম্বার, প্লেস অফ স্টে নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করা হয়েছে লোকালি, এবং আমরা আমাদের চিফ ইলেকট্রাল অফিসারের ওয়েবসাইটেও দেওয়া আছে। যে কেউ এদের যে কোনো সময় ফোন করে তাদের অভিযোগ জানাতে কেন্দ্রীয় পারে। বাহিনী কি উইল বি আন্ডার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আন্ডার দ্য পুলিশ অবজারভার? বোথ। যেটা বলা হয়েছে সেটা হলো যে কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় যাবে, সেটা আগে যেমন অনেক সময় এরকম অভিযোগ হতো যে থানার ওসি বসিয়ে রাখছে, নিয়ে যাচ্ছে না ইত্যাদি। এটার কোনো সম্ভাবনা এবারে নেই। তার কারণ হচ্ছে যে কোথায় যাবে সেটা ঠিক করার জন্য প্রতি জেলায় একজন করে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, যে একজন সিনিয়র অফিসার অফ দ্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, একটা জেলার জন্য মনোনীত। তিনি জেলার এসপি, জেলার ডিএম এবং পুলিশ অবজারভারের সাথে আলোচনা করে কোন সিএপিএফ কোন জায়গায় যাবে, কোন জায়গায় তার রুট মার্চ হবে, কোন জায়গায় সে হেলিং মানে লাউড হেলার ইউজ করবেন, এই পুরো পরিকল্পনাটা তারা তৈরি করছেন। এটা কেউ এককভাবে করতে পারবেন না। এটা 1 নম্বর। সেটা ভোটের দিন না, আমি ভোটের দিনের কথা পরে আসছি। আমি বলছি যে এটা হলো প্রথম, এটা হলো অবজারভার অ্যারেঞ্জমেন্ট। দ্বিতীয় অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওয়েবকাস্টিং। দ্বিতীয় অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রতিটি বুথ স্পর্শকাতর ধরে নিয়ে এই 85,000 বুথে মিনিমাম হাফ সেকশন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স থাকবে। হাফ সেকশন মানে 4 জন জওয়ান। প্রতিটি বুথে মিনিমাম এই স্কেলে ডিপ্লয়মেন্ট হবে। এটাও ভিতরে থাকবে কেউ না, বুথের ভেতরে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বুথের ভেতরে কোনো সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স থাকবে না, কিন্তু বুথের বাইরে, বুথের গেটে একজন থাকবে যে সবসময় নজর রাখবে বুথের ভেতরে কি হচ্ছে, এবং সে প্রিসাইডিং অফিসার ইশারা করলে সে ভেতরে যাবে। আর 2 জন জওয়ান থাকবে যেখানে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ করা হচ্ছে, অর্থাৎ যেখানে বিএলও বসে ভোটারের আইডেন্টিটি কার্ড দেখে এবং তার কাছে যে ইলেকট্রাল রোলের কপি আছে সেটা দেখে তাকে লাইনে দাঁড়ানোর জন্য পারমিট করবেন। সেটা কি বুথের বাইরে হবে? সেটা বুথের বাইরে। এটা হলো দ্বিতীয় পদক্ষেপ। আর তৃতীয় খুব উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে যে এই 85,000 বুথেই ওয়েবকাস্টিং করা হবে রিয়েল টাইমে। বুথের ভেতরে একটা ক্যামেরা থাকবে, বুথের বাইরে একটা ক্যামেরা থাকবে। বুথের ভেতরের ক্যামেরা ভোটিং কম্পার্টমেন্ট এবং পোলিং এজেন্ট এবং পোলিং স্টাফ এদের দিকে ফোকাস করে 135 ডিগ্রি একটা আর্কে পুরোটা ছবি তুলবে। এটা 4টে জায়গায় দেখানো হবে সাইমালটেনিয়াসলি। একটা হচ্ছে রিটার্নিং অফিসারের কন্ট্রোল রুম, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কন্ট্রোল রুম, একটা হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসারের কন্ট্রোল রুম এবং নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম। আর শুধু দেখানো হবে তাই নয়, এই প্রত্যেকটা কন্ট্রোল রুমেই নির্বাচন কমিশন বাদ দিয়ে মাইক্রো অবজারভাররা, ট্রেন মাইক্রো অবজারভাররা থাকবেন, যারা কন্টিনিউয়াস বেসিসে ওটা দেখে তারা অবজারভার বা সেক্টর অফিসারকে রিপোর্ট করবেন। ভোটের সিক্রেসি ফুললি মেনটেন হবে, কেননা ক্যামেরা ভোটার কম্পার্টমেন্টের ভেতরটা দেখতে পাবে না। এটা ছাড়াও যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রতি 10 থেকে 12টা বুথের জন্য একটা করে কুইক রেসপন্স টিম থাকবে, সেটাও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, এবং একটা করে সেক্টর থাকবে। সেক্টর প্রতিবারই থাকে, কিন্তু এই কুইক রেসপন্স টিমকে বলা হয়েছে যে 15 থেকে 20 মিনিটের মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, খবর পাওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে তারা পৌঁছবে। আচ্ছা, এবার আরেকটা বিষয় যেটা বলা হয়েছে, নির্বাচন কমিশন বলেছেন যে তারা খুব লিবারালি রিপোর্ট দেবেন যদি দেখা যায় যে সমস্ত নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন যদি সঠিকভাবে পালন না করা হয় বুথে, তাহলে তারা রিপোর্ট অর্ডার দেবেন। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে বুথ ক্যাপচারিং আমরা জানতাম যে বুথের ভেতরে যদি ভোটিং মেশিন ইভিএম যদি অন্য লোকের আয়ত্তে চলে যায়, বা ভোটাররা ভেতরে ঢুকতে পারছেন না বা বেরোতে পারছে না, এটাকেই বুথ ক্যাপচারিং বলে, মানে বুথের মধ্যে কিছু হলে বুথ ক্যাপচারিং। কিন্তু আইনে যেটা আছে, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951-তে বলা আছে 135A ধারায়, যে কোনো ব্যক্তিকে যদি কোনো রকম ভয় দেখানো হয় বা তাকে যদি কোনো রকম বাধা দেওয়া হয় বুথে যাওয়ার সময়, যে ভোট দিতে যেতে চাইছে কিন্তু ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না, তাহলে সেটাকেও বুথ ক্যাপচারিং হিসেবে ধরা হবে। এবং এইরকম যদি অভিযোগ পাওয়া যায় সেটা অন দ্য স্পট এনকোয়ারি করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে একজন ভোটারের জন্য একটা বুথের
ইয়ে ক্যান্সেল হতে পারে। যদি যদি দেখা যায় যে তাকে বাধা দেওয়া হয়েছে। ওকে, সুতরাং আটুনি খুব বজ্র, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। এবার এটাকে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। পুরো জিনিসটাকে তো নামাতে হবে। আর একটা জিনিস করা হয়েছে যেটা ওয়েবকাস্টিং ছাড়াও, ওয়েবকাস্টিং যখন হবে, কারণ এখন মূলত নন ফোর্স মাল্টিপ্লায়ার হচ্ছে ওয়েবকাস্টিং। মাইক্রো অবজারভার বুথের মধ্যে থাকছে না, কিন্তু মাইক্রো অবজারভার কন্ট্রোল রুমে থাকছে। আরেকটা জিনিস যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্ক্রিনে তো আপনি একসাথে যে কোনো একটা টিভি স্ক্রিনে একসাথে 6টা বুথের উপর লক্ষ্য রাখা যাবে। তাহলে 6টা বুথ দেখা হলো 2 মিনিট, তারপরে পরের 6টা বুথ দেখা হলো আরও 2 মিনিট, এরকমভাবে চলবে। তাহলে আপনি যখন 12 নম্বর বুথ দেখছেন, 7 থেকে 12 নম্বর বুথ দেখছেন, তখন 57 নম্বর বুথে যদি কিছু অস্বাভাবিক কিছু হয় তাহলে বুঝবেন কি করে? তো সেটার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নিয়েছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, ভিডিও অ্যানালিটিক্স বেসিক্যালি, সেটা করে কতকগুলো অস্বাভাবিক সিচুয়েশন সেটা ও ফোকাস করে দেবে যে এই অমুক বুথে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, যাতে সঙ্গে সঙ্গে মাইক্রো অবজারভার সেটা বড় স্ক্রিনে দেখে তার জাজমেন্ট অনুযায়ী সে অবজারভারকে এবং সেক্টর অফিসারকে বলতে পারে যাতে সেখানে ইন্টারভিন করতে পারে। এটাও ব্যবস্থা করা হয়েছে। এর সাথে আরেকটা ব্যবস্থাও হয়েছে, সেটা হচ্ছে যে প্রতিটি বুথ থেকে এটা ভিডিও ফুটেজ এটা চলে যাবে ক্লাউডে, এবং রিয়েল টাইমে অবজারভাররা তাদের মোবাইল ফোনেও যে কোনো বুথ তারা লক্ষ্য করতে পারবেন। প্লাস দিনের শেষে ভোট যখন সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে ওই ক্যামেরা থেকে মাইক্রো এসডি চিপ বের করে সেটাকে রিটার্নিং অফিসারের কাছে দিয়ে দেওয়া হবে রাত্রেই, যখন রিসিভ করা হবে ইভিএম, এবং সেই চিপ থেকে ভিডিও ফুটেজ অবজারভারদের বলা হয়েছে, রিটার্নিং অফিসারদেরও বলা হয়েছে যে সারাদিনে যে সমস্ত জায়গায় অভিযোগ পাওয়া যাবে বা যেসব জায়গায় গিয়ে দেখা যাবে যে কোনো সমস্যা হয়েছে, সেই ফুটেজগুলো সেই সময়ের সেই ফুটেজ যেন তারা রাত্রেই একবার দেখে নেন, যাতে পরের দিন যখন স্ক্রুটিনি হবে এই স্ক্রুটিনির সময় সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। বুঝলাম। তো সুতরাং ওই বাংলায় যাকে বলে বন্দোবস্ত, সেটা খারাপ হয়নি, সেটা ভালোই হয়েছে। এখন মানুষের উচিত নির্ভয়ে, এবং আমি কাকে ভোট দিচ্ছি, একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয়েছে, আমি কাকে ভোট দিচ্ছি সেটা নাকি জানা যাবে। এর চাইতে অ্যাবসার্ড তো কিছু হতে পারে না। এটা একেবারেই সম্পূর্ণ অসত্য একটা মানে ন্যারেটিভ যেটা বলা হচ্ছে। কোনো অবস্থাতেই, এমনকি ইলেকশন কমিশন পর্যন্ত জানতে পারবে না। মানে ডেটাটা তো তাদের ইভিএমে, কিন্তু তারা পর্যন্ত জানতে পারবেন না কে কাকে ভোট দিল। সুতরাং এটা একেবারেই অসম্ভব। আমি আপনার চ্যানেলের থ্রু দিয়ে সবাইকে আবেদন করব যে ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে ভোটিং সিক্রেসি কোনোভাবেই ব্যাহত হবে না। এবং এখন অবধি আমি এটা বলতে পারি, যত অভিযোগ এসছে যে কেউ ক্যাম্পেইন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, কেউ কারোর বাড়ি গিয়ে কেউ থ্রেট করেছেন ইত্যাদি, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্স তারা কিন্তু সেই ঘটনাস্থলে গেছেন এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে ব্যবস্থা নিয়েছেন। সুতরাং নির্ভয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে, আর আমি শহর কলকাতার আপনার কথাটা ধরেই বলবো, শহর কলকাতা তো একেবারেই ভয় পাওয়া উচিত নয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আপনারা শুনলেন, আর কি বলবো। এরপরে যদি ভয় পান তাহলে আর কিচ্ছু বলার নেই।